বিমলের মুখের কথা শেষ হতেই সারা অরণ্য যেন চমকে উঠল কি যেন এক পৈশাচিক হো হো অট্টহাস্যে। তাদের আশেপাশে সামনে পেছনে হাসির হুল্লোড় ছুটে গেল, সেই বিকট হাসির যেন কোনো অন্ত নেই। বিমল, কুমার ও জয়ন্ত বিভ্রান্তের মতো চতুর্দিকে ঘুরে ফিরে দেখতে লাগলো, কিন্তু কোনো দিকেই কোনো জনপ্রাণীকে দেখা গেল না। জয়ন্ত বলল, কারা হাসে? কোথা থেকে হাসে? কেন হাসে? গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের অমৃতদ্বীপ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। জাহাজ ভেসেছে নীল জলে। এ জাহাজ বিমল কুমারের নিজস্ব। অমৃতদ্বীপে যাওয়ার সমস্ত জলপথটাই ওদের ম্যাপে আঁকা ছিল। সেই ম্যাপ দেখেই বোঝা যায় কোনো বাণিজ্যিক জাহাজ বা যাত্রীবাহী জাহাজ ওই দ্বীপে যায় না। কোনো চার্টেও ওই দ্বীপের কোনো উল্লেখ নেই। কাজেই বিমল ও কুমারের প্রস্তাবে একখানা গোটা চার্টার জাহাজ নেওয়া হয়েছে। জয়ন্ত, মানিক ও সুন্দরবাবুর এই অভিযানে যোগ দেওয়ার ইচ্ছে ছিল না। বিমল ও কুমার এক প্রকার জোর করেই তাদেরকে নিয়ে এসেছে। ওদের পুরনো ভৃত্য ও দস্তুর মতো অভিভাবক রামহরি আর চির অনুগত চতুষ্পদ বাঘাও সঙ্গে আছে। খোলা প্রমেনেড ডেকের ওপর পাইচারি করতে করতে মানিক বলল, আমাদের সমুদ্র যাত্রা শেষ হতে আর কত দেরি বিমলবাবু? জাহাজটির নাম লিটল ম্যাজেস্টিক। আকারে ছোট হলেও যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এর মধ্যে চমৎকারভাবে সাজানো আছে লাউঞ্জ, ডাইনিং স্যালন, প্রমেনেড ডেক ও পাম কোট। এরকম জাহাজ চার্টার করা ব্যয়সাধ্য বটে, কিন্তু বিমল ও কুমার যে অত্যন্ত ধনবান এ কথা সকলেই জানেন। তার উপর জয়ন্ত বিনা পয়সায় ওদের অতিথি হতে রাজি হয়নি এবং সেও রীতিমতো ধনী ব্যক্তি। জাহাজ তখন টুংহাই বা পূর্ব সাগর প্রায় অতিক্রম করে রিউকিউ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। উপরে নিচে চারিদিকে ছড়িয়ে আছে কেবল অনন্ত নীলিমা, কাছে চঞ্চল, দূরে প্রশান্ত। হু হু শব্দে বয়ে যাচ্ছে দুরন্ত বাতাস এবং আদিম সাগরের উচ্ছল কলকল মন্ত্র শোনা যাচ্ছে। মানিক আবার জিজ্ঞেস করল, কি হলো বললেন না আমাদের সমুদ্র যাত্রা শেষ হতে আর কত দেরি? বিমল উত্তর দিল, আর বেশি দেরি নেই। 4 ভাগের 3 ভাগে আমরা পেরিয়ে এসেছি। ম্যাপখানা আমি পুরো গুলে খেয়েছি মানিক। আর কিছু দূর এগোলেই বনিন দ্বীপপুঞ্জের কাছে গিয়ে পড়ব। তাদের বাঁয়ে রেখে আমাদের এগিয়ে যেতে হবে প্রায় পূর্ব দক্ষিণ দিকে। তারপরেই আপনার অমৃতদ্বীপ। দ্বীপটা নিশ্চয়ই বড় নয়, কারণ তাহলে নাবিকদের চার্টের উল্লেখ থাকতো। এখানকার সমুদ্রে এমন অজানা ছোট ছোট অসংখ্য দ্বীপই তো দেখতে পাচ্ছি। এর মধ্যে আপনি অমৃতদ্বীপকে আলাদা করে চিনবেন কিভাবে? মানিকবাবু, ম্যাপে অমৃতদ্বীপের যে ছোট্ট একটা নকশা আছে, আপনি কি সেটা ভালো করে দেখেননি? সেই দ্বীপের প্রথম বিশেষত্বই হচ্ছে তার চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় কোথাও কোথাও ১৫০০ ফুট উঁচু। আর দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে দ্বীপের ঠিক উত্তর পশ্চিম কোণে পাহাড়ের উপরে আছে পাশাপাশি 5টি শিখর। সবচেয়ে উঁচু শিখরের উচ্চতা ২৩০০ ফুট। এরকম দ্বীপ দূর থেকে দেখলে চিনতে পারবো না, তা কি হয়? এই কথা বলেই পেছন ফিরে বিমল চোখে দূরবীন লাগিয়ে সমুদ্রের পশ্চিম দিকে তাকিয়ে কি যেন দেখতে লাগলো। এই দেখে সুন্দরবাবু বলে উঠলেন, আচ্ছা বিমল বাবু, আমরা তো যাচ্ছি পূর্ব দিকে, অথচ আজ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি যেন যখন তখন চোখে দূরবীন লাগিয়ে পশ্চিম দিকে কি যেন দেখার চেষ্টা করছেন। এর মানেটা কি? জয়ন্ত এতক্ষণ পরে বলে উঠল, এর মানে আমি আপনাকে বলতে পারি সুন্দরবাবু। বিমলবাবু দেখছেন আমাদের পেছনে কোনো শত্রু জাহাজ আসছে কিনা। এখানে আবার কোন শত্রু আসবে? কেন,
কলকাতাকে যারা ড্রাগনের দুঃস্বপ্ন দেখিয়েছিল, আপনি কি এর মধ্যেই তাদের কথা ভুলে গেলেন নাকি? কি যে বলো তার ঠিক নেই। আরে সে দল তো ছত্রভঙ্গ হয়ে গেছে। পালের গোদাই যদি কুপকাত হয়ে যায়, সেই দল কি আর থাকে? দূরবীন নামিয়ে এবার বিমল বলল, আমার বিশ্বাস অন্যরকম। ওই দলের প্রত্যেক লোকই মরিয়া। তারা সকলেই অমৃত দ্বীপে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ওই দ্বীপের ঠিকানা ওরা জানে না, কারণ ম্যাপটা আমাদের হাতে। কিন্তু আমরা যে তাদের দেশের কাছ দিয়েই অমৃত দ্বীপে যাচ্ছি, এই খবরটা নিশ্চয়ই তারা রাখে। যারা লাউজুর মূর্তি আর ওই ম্যাপের লোভে সুদূর চীন দেশ থেকে বাংলাদেশে হানা দিতে পারে, তারা যে আরেকবার শেষ চেষ্টা করে দেখবে না, একথা আমার মনে হয় না। শেষ চেষ্টা মানে? আপনি কি বলতে চান, তাদের জাহাজের সঙ্গে আমাদের জলযুদ্ধ হবে নাকি? সেটা হলে আমি আশ্চর্য হব না। হ্যাঁ, আশ্চর্য হবেন না মানে? জলযুদ্ধ হলেই হলো? আমাদের সেপাই কোথায়, কামানি বা কোথায়? আমরা কি মশাই ওই ঘুষি ছুড়ে লড়াই করব নাকি? কুমার হেসে বলল, কামান না থাকলেও আমাদের সকলের হাতে আছে অটোমেটিক বন্দুক, আর আমাদের সেপাই হচ্ছে আমরাই। সুন্দরবাবু আগের থেকেও বেশি উত্তেজিত হয়ে আরো কি বলতে যাচ্ছিলেন, বললেন না। পরদিন সকালে ব্রেকফাস্টের পর বিমল ও কুমার জাহাজের ডেকে উঠে গেল। জয়ন্ত লবলাঁর লেখা একখানা ডিটেকটিভ উপন্যাস নিয়ে লাউঞ্জে গিয়ে আরাম করে বসল। মানিক ও সুন্দরবাবু তার সাথে বসে পড়লেন। দু একটি কথার পর একজন নাবিক এসে খবর দিল বিমল সবাইকে ডেকের ওপর যেতে বলছে। সকলে সেখানে গিয়ে দেখল বিমল ডেকের রেলিংয়ের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে, তার চোখে দূরবীন। জয়ন্ত জিজ্ঞেস করল, বিমল বাবু, আমাদের ডাকছেন? বিমল ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ জয়ন্তবাবু, পশ্চিম দিকে তাকিয়ে দেখুন। পশ্চিম দিকে তাকিয়েই জয়ন্ত দেখতে পেল একখানা জাহাজ তাদের দিকেই দ্রুত গতিতে ছুটে আসছে। বিমল বলল, আজ ভোরবেলা থেকে ওই জাহাজটিকে লক্ষ্য করছি। প্রথমে সন্দেহ না হলেও পরে বেশ বুঝতে পারলাম জাহাজটা আমাদেরই পিছু নিয়েছে। জানেনই তো এদিকের সমুদ্রে চীনে বোম্বেটেদের কিরকম দৌরাত্ম্য। খুব সম্ভবত আমাদের শত্রুরাও ওই রকমই কোনো একটা জাহাজে আশ্রয় নিয়েছে। দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি ওই জাহাজে অনেক লোক আছে, আর অনেকেরই হাতে আছে বন্দুক। আমাদের ক্যাপ্টেন সাহেবের সাথে আমি আর কুমার পরামর্শ করেছি। তিনি বললেন ওরা যদি জলে আমাদের আক্রমণ করে তাহলে আমাদের পক্ষে আত্মরক্ষা করা সহজ হবে না। তাহলে এখন উপায়? দক্ষিণ দিকে তাকিয়ে দেখুন। সকলে সেদিকে তাকিয়ে দেখল দক্ষিণ দিকে মাইল দুয়েক দূরে একটা ছোট্ট তরু শ্যামল দ্বীপ রয়েছে। আমরা আপাতত ওই দ্বীপের দিকেই যাচ্ছি। আশা করছি শত্রুদের জাহাজ আক্রমণ করার আগেই আমরা ওই দ্বীপে গিয়ে নামতে পারবো। তারপর পায়ের তলায় যদি মাটি থাকে আর একটা জুৎসই আশ্রয় যদি খুঁজে পেয়ে যাই, তাহলে 1000 শত্রুকেও আমি ভয় করি না। আপনার কি মত জয়ন্তবাবু? বিমল বাবু, এই অভিযানের নায়ক হচ্ছেন আপনি, আমরা আপনার সহচর মাত্র। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। তাহলে সত্যি সত্যি কি আমাদের যুদ্ধ করতে হবে? সুন্দরবাবু, চিন্তা করবেন না, আমরা ডাঙায় গাছপালা বা ঢিপি পাথরের আড়ালে লুকিয়ে রাখবো। আমাদের এই অটোমেটিক বন্দুকগুলো সামনে দিয়েই নৌকোয় করে ওদের ডাঙার উপরে উঠতে হবে। আর আমাদের এক একটা অটোমেটিক বন্দুক প্রতি মিনিটে কত গুলি বৃষ্টি করতে পারে জানেন তো? 700। আধুনিক বিজ্ঞানের অদ্ভুত মারণাস্ত্র। হ্যাঁ, কিন্তু এভাবে মানুষ খুন করে শেষটায় আইনের পাকে আমাদেরও বিপদে পড়তে হবে না তো? বিপদ? এই অরাজক জায়গায় বোমবেটেদের জল রাজ্যে একমাত্র আইন হচ্ছে হয় মারো নয় মরো। বিমল আবার একবার চোখে দূরবীন লাগিয়ে শত্রু জাহাজের গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু সেই জাহাজ তখন এত কাছে এসে পড়েছে যে আর দূরবীনের দরকার হয় না। খালি চোখেই বেশ দেখা যাচ্ছে তার ডেকের উপরে দলে দলে চীনেম্যান ব্যস্ত, উত্তেজিতভাবে এদিকে ওদিকে আনাগোনা বা ছোটাছুটি করছে। হঠাৎ বিমল দূরবীন নামিয়ে আবার ঘুরে দাঁড়ালো। তার মুখ বিবর্ণ, দৃষ্টি ভয়ার্ত। বিমলের চোখে মুখে ভয়ের চিহ্ন। এটা যে অসম্ভব। কুমার রীতিমতো অবাক হয়ে গেল। জয়ন্ত বিস্মিত গলায় বলল, কি হলো বিমল বাবু, আপনার চোখ মুখ এরকম লাগছে কেন? বিমল দূরবীনটা জয়ন্তের হাতে দিয়ে গম্ভীর গলায় বলল, শত্রু জাহাজের পেছনে চেয়ে দেখুন,
বোমবেটেদের চেয়েও ভয়াবহ আরেক শত্রু আমাদের গ্রাস করতে আসছে। আমি এখন ব্রিজের ওপরে ক্যাপ্টেনের কাছে যাচ্ছি। আরো তাড়াতাড়ি ওই দ্বীপে গিয়ে উঠতে না পারলে আমাদের রক্ষে নেই। হ্যাঁ, ওই বোমবেটেদের চেয়েও ভয়াবহ শত্রু? ও বাবা, বলেন কি? হ্যাঁ সুন্দরবাবু, এ এমন এক শত্রু যার সামনে আমাদের কোনো অটোমেটিক বন্দুকই কাজে লাগবে না। এই কথাটা বলেই বিমল জাহাজের ব্রিজের দিকে দ্রুত পায়ে ছুটল। চোখে দূরবীন লাগিয়ে জয়ন্ত যা দেখল তা ভয়াবহই বটে। বোমবেটেদের জাহাজের অনেক পেছনে বহু দূরে আকাশ আর সমুদ্রের চেহারা একেবারেই পাল্টে গিয়েছে। নিচে বিপুলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রচণ্ড উন্মত্ত পর্বত প্রমাণ তরঙ্গের ওপর তরঙ্গ। তারা লাফিয়ে একবার ওপরে উঠছে, আবার নামছে এবং ঘুরপাক খেতে খেতে ফেনায় ফেনায় সেখানকার নীলিমাকে যেন উল্কার মতো তীব্র গতিতে খণ্ড খণ্ড করে দিয়ে এগিয়ে আসছে। ওপরে আকাশের রঙও কালো মেঘে মেঘে ঘোর রাতের মতোই অন্ধকার। বেশ বোঝা যায় সেখানে জেগে উঠেছে সর্বধ্বংসী আকস্মিক ঝঞ্ঝাবায়ু। দিকে দিকে বাঁধনহারা নিকষ কালো মেঘের জটা ঠিকরে পড়ছে এবং তার ঘন ঘন পদাঘাতে লণ্ডভণ্ড হয়ে উথলে উঠছে এই মহাসমুদ্র। টাইফুন? হ্যাঁ, আমরা যাকে বলি ঘূর্ণাবর্ত। কিন্তু আমাদের এদিকে যে একটুও বাতাস নেই, অসহ্য গরমে গা তো একেবারে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এইসব টাইফুনেরই পূর্বলক্ষণ। কুমারবাবু, সমুদ্রযাত্রা আমারই প্রথম, এর আগে কখনো টাইফুন দেখিনি। কিন্তু শুনেছি চীনা সমুদ্রে টাইফুনের পাল্লায় পড়ে ফি বছরেই অনেক জাহাজ অতলে তলিয়ে যায়। হ্যাঁ, সেই জন্যই তো ওরা বোমবেটেদের চেয়েও ভয়ানক। এখন আমাদের একমাত্র আশা ওই দ্বীপ। টাইফুনের আগে যেভাবেই হোক ওই দ্বীপে পৌঁছতেই হবে। দুর্গে দুর্গতি না আসেনি। ও মা, মাগো! এমন সময় মেগাফোনে বিমলের গলা শোনা গেল। কুমার, সবাইকে নিয়ে ডাঙায় নামার জন্য প্রস্তুত হও। নিতান্ত দরকারি জিনিসগুলো শুধু গুছিয়ে নাও। সবাই তক্ষুনি ক্যাবিনের দিকে ছুটল। তারপর তাড়াতাড়ি কতগুলো ব্যাগ ভর্তি করে আবার যখন সবাই ডেকের উপর এসে দাঁড়ালো, দ্বীপ তখন একেবারে তাদের সামনে। সমুদ্র এখানে প্রকাণ্ড এক নদীর মতো হয়ে দ্বীপের ভেতরে ঢুকে গিয়েছে। জাহাজও ওই বন্দরের মধ্যে ঢুকল। সুন্দরবাবু একবার চিৎকার করে বলে উঠলেন, জয় মা কালী, জয় মা! কুমার পেছনে তাকিয়ে দেখল বোমবেটে শত্রুরাও এই দ্বীপ লক্ষ্য করেই এগিয়ে আসছে এবং তাদের তাড়া করে আসছে মূর্তিমান মহাকালের মতো সেই ভীষণ ঘূর্ণাবর্ত। দ্বীপের ভেতরে ঢুকে সমুদ্রের জল আবার মোড় নিয়েছে। জাহাজও সেই মতো একটা মোড় নিল। সঙ্গে সঙ্গে জবনিকার মতোই দ্বীপের বন জঙ্গল বাইরের সমুদ্রে ভাসমান ঘূর্ণাবর্ত ও বোমবেটে জাহাজের সমস্ত দৃশ্য একেবারে ঢেকে দিল। এমন সময় বিমল দৌড়ে সকলের কাছে এসে বলল, জয়ন্তবাবু, ক্যাপ্টেন বললেন এখানকার জল অগভীর, জাহাজ আর চলবে না। নাবিকরা নৌকা নামাচ্ছে, আমাদের জাহাজ থেকে নামতে হবে এক্ষুনি। বোমবেটেরা এদিকেই আসছে, তারা আমাদের থেকে দলে ঢের ভারী। আমরা ডাঙায় না নামলে তাদের আক্রমণ ঠেকাতে পারবো না। এই শুনে সুন্দরবাবু ভারী মুষড়ে পড়ে বললেন, তাহলে বিমল বাবু, যুদ্ধ আমাদের করতেই হবে? নিশ্চয়ই, আমাদের টাইফুন আর বোমবেটে এই দুই শত্রুর সাথেই যুদ্ধ করতে হবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, নৌকোয় নামতে হবে, নইলে ঝোড়ো ঢেউ এখানেও এসে পড়তে পারে। আর দেরি নয়। রামহরি, তুমি বাঘাকে সামলাও। লাইফ বোট যেখানে থামল সেখানে জলের ধার থেকেই একটি ছোট্ট পাহাড় প্রায় 100 ফুট উঁচু হয়ে উঠেছে। বিমল বলল, এইখানে বন্দুক নিয়ে সবাই পাথরের আড়ালে অপেক্ষা করব। বোমবেটেরা যদি বন্দুক এড়িয়ে ডাঙায় এসে নামে তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। আপাতত এই পাহাড়টাকেই দুর্গ হিসেবে ব্যবহার করা হবে। কি বলেন জয়ন্তবাবু? উত্তম প্রস্তাব। কিন্তু বিমলবাবু, ওটা কিসের শব্দ? হঠাৎ দূরে শোনা গেল ঝোড়ো বাতাসের গোঁ গোঁ শব্দ আর সমুদ্রের হু হু হুঙ্কার। কেবল তাই নয়, অনেক মানুষের কোলাহলও পাওয়া গেল। এতক্ষণ চারদিক গুমোট করেছিল, এবার জোর হাওয়ায় গাছপালাগুলো নুয়ে নুয়ে পড়ছে। বোধহয় ঝড় এলো।
বাঘা বারবার গর্জন করে উঠল। ঝড় তো এলো, কিন্তু বোম্বেটে জাহাজ কোথায়? তবে কি বোম্বেটেগুলো ঝড়ের খপ্পরেই পড়ল? একবার দেখে আসি। এই বলে বিমল তাড়াতাড়ি পাহাড়ের ওপর উঠতে লাগলো। পাহাড়ের প্রায় মাঝ বরাবর উঠে দাঁড়িয়েই একদিকে তাকিয়ে চমকে উঠে বলল, আশ্চর্য! কুমার, কুমার, শিগগিরই দেখে যাও। দারুণ কৌতূহলে সবাই দ্রুত পায়ে ওপরে উঠতে লাগলো, একমাত্র সুন্দরবাবু ছাড়া। তার বিপুল আকায় দেহ এই ঊর্ধ্বমার্গের উপযোগী নয়। বাস্তবিকই সে এক আশ্চর্য দৃশ্য। যে বিষম টাইফুনের ভয়ে তারা সবাই এখানে এসে আশ্রয় নিয়েছে, সেই ভয়ঙ্করী এই দ্বীপের দিকে না এসে যেন পাশ কাটিয়েই অন্যদিকে হু হু করে প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে। খানিকটা উদ্দাম হাওয়ার ঝটকা মাত্র এই দ্বীপের দিকে এসেছে, কিন্তু টাইফুন নিজে যেখান দিয়ে যাচ্ছে সেখানকার শূন্যে দুলছে নিশ্ছিদ্র অন্ধকার। নিচে কেবল অস্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র সমুদ্রের উত্তাল তরঙ্গের হিন্দোল, আর মাঝে মাঝে ভেসে আসছে প্রমত্ত ঘূর্ণাবর্তের বিকট চিৎকার, সমুদ্রের গম্ভীর গর্জন এবং বহু মানুষের আর্তনাদ। এমন বিচিত্র ঝড় আর কখনোই দেখিনি, কিন্তু বোম্বেটেদের জাহাজখানা তো আর দেখতে পাচ্ছি না। ওই নিকষ কালো অন্ধকার ভেদ করে তো কিছুই দেখবার উপায় নেই। তবে মানুষের গোলমাল শুনে মনে হচ্ছে ঝড়ের সঙ্গে তারাও যেন কোথায় ছুটে চলেছে। হয়তো সমুদ্র এখনই তাদের গিলে ফেলবে। রামহরি সানন্দে বলল, জয় বাবা পবনদেব, আজ তুমিই আমাদের সহায়। খানিকক্ষণ পরেই আবার চারদিক পরিষ্কার। এমন ভাবে আবার মুখর নীলসাগর বোবা নীলাকাশের কাছে আদিম যুগের জীবনহীনা ধরিত্রীর পুরনো গল্প বলা শুরু করলো, যেন একটু আগে এখানে কিছুই হয়নি। সূর্য অস্তাচলে চলে গেলেও আকাশ আর পৃথিবীতে আলোর যেন কোনো খামতি নেই। দূর থেকে ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক পাখি ফিরে আসছে দ্বীপের দিকে। পাহাড়ের ওপরে বসে সবাই বিশ্রাম করছিল। সেখান থেকে দ্বীপটিকে চমৎকার দেখাচ্ছে। নানা জাতের গাছেরা সেখানে সঙ্গীতময় সবুজের উৎসবে মেতে আছে, এবং তাদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে পাম জাতীয় গাছেরাই। কোথাও কোনো পাহাড় থেকে জন্ম নেওয়া ঝর্ণার জল রূপলি ফিতের মতো পাথরে পাথরে নাচতে নাচতে নেমে এসেছে নিচের সুন্দর শ্যাম জমির ওপর, যেখানে সেই শ্যামলতাকে বৈচিত্র্যময় করে তুলেছে রং বেরঙের থোকা থোকা ফুলের দল। খানিক পরেই রাত হবে, আর নতুন জ্যোৎস্নার ঝলমলে আলো মেখে স্বপ্নপরীরা যেন সেই ঘাস গালিচার ওপরে ঝর্ণার কলতান শুনতে আসবে। বিমল এইসব দেখতে দেখতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, শহর আর সভ্যতা ছেড়ে পৃথিবীর যেখানে যাই, সেখানেই দেখি রেখায় রেখায় লেখা আছে সৌন্দর্যের কবিতা। শহরে বসে হাজার হাজার টাকার সাজানো ড্রয়িং রুমে কখনোই রূপের এমন ঐশ্বর্য আর লাবণ্যের এত ছন্দ জাগবে না। শহরে বসে আমরা যা করি তা হচ্ছে আসল সৌন্দর্যের ক্যারিকেচার মাত্র, যা কিনা কাগজের ফুলের মতোই অসার। তাই তো আমি যখন তখন কুৎসিত শহর আর কপট সভ্যতাকে পেছনে ফেলে ছুটে যেতে চাই সৌন্দর্যের অজানার মধ্যে। রামহরি জানে আমরা দুরন্ত ডানপিটে খালি অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াই, কিন্তু তুমি জানো কুমার, এ কথা সত্যি নয়। চোখের সামনে রয়েছে এই যে অপরূপের নাট্যশালা, আমাদের কল্পনা কি এখানে অভিনয় করতে ভালোবাসে না? আমরা কি কেবল ঘুষোঘুষি আর বন্দুক ছুঁড়তেই জানি, কবিতা পড়তে পারি না? আমার কি মনে হচ্ছে জানো বিমল, ওই ফুলের বনে ঝর্ণার ধারে একখানি পাতার কুঁড়ে ঘর তৈরি করে সত্যিকারের কবির মতো দিন যাপন করি। বিশ্বাস করো, কলকাতার পায়রার খোপে আমার আর ফিরতে একদম ইচ্ছে করে না। এই সমস্ত কথা যখন চলছে, সুন্দরবাবু রামহরি এবং অবশ্যই বাঘাকে আগে আগে রেখে ঠান্ডা স্নিগ্ধ সমুদ্রের জলে স্নান করতে চললেন। রামহরির সঙ্গে যখন সুন্দরবাবু পাহাড় থেকে নেমে জলের ধারে গিয়ে দাঁড়ালেন,
তখন আকাশের আলো তার উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে। রামহরি বলল, তাড়াতাড়ি দুটো ডুব দিন, আলো থাকতে থাকতে আমাদের আবার জাহাজে গিয়ে উঠতে হবে। কিচ্ছু ভয় নেই রামহরি, আজ পূর্ণিমা, আজ অন্ধকার জব্দ। এই বলে সুন্দরবাবু জলের ভেতরে ঝাঁপিয়ে পড়ে একটি সুদীর্ঘ আহ উচ্চারণ করলেন। তারপর বললেন, কি চমৎকার ঠান্ডা জল, প্রাণ যেন জুড়িয়ে গেল। জল কেবল ঠান্ডাই নয়, এমন সুন্দর স্বচ্ছ নীলিমা মাখানো যে জলের নিচের প্রত্যেকটি বালুকণা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কাজেই সুন্দরবাবু মনের সুখে নির্ভয়ে সাঁতার কাটতে লাগলেন। দূর থেকে মানিক চিৎকার করে বলল, উঠে আসুন সুন্দরবাবু, আর সাঁতার কাটতে হবে না, এখানকার সমুদ্রে হাঙর আছে। কি বললে? হাঙর? ও তাই তো, হে কথা তো এতক্ষণ মনে হয়নি। দরকার নেই আমার সাঁতার কেটে। এই বলে তিনি তীরের দিকে ফিরতে লাগলেন এবং সঙ্গে সঙ্গেই অনুভব করলেন জলের ভেতর থেকে প্রাণপণে কে যেন তার কোমর জড়িয়ে ধরেছে। হাঙর, হাঙর! ও জয়ন্ত, ও মানিক, রামহরি, আমাকে হাঙরে ধরেছে রে। রামহরি একটু তফাতেই ছিল। সে সেইখান থেকে স্তম্ভিত চোখে দেখতে পেল সুন্দরবাবুর দেহের সঙ্গে জুড়ে রয়েছে সুদীর্ঘ একটা ছায়া মূর্তি। এদিকে সুন্দরবাবু পরিত্রাহী চিৎকার করেই চলেছেন, বাঁচা, আমাকে বাঁচা! আরে আরে, এটা হাঙর নয়, একটা মানুষ। এই যে ভূত! ও বাবা, আমাকে জলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। ও জয়ন্ত, ও মানিক! বিমল, কুমার, জয়ন্ত ও মানিক তীরের বেগে পাহাড় থেকে নেমে এলো। ভূতের নামে রামহরি একবার শিউরে উঠল বটে, কিন্তু তখন সে দুর্বলতা সামলে নিয়ে তাড়াতাড়ি সাঁতার কেটে সুন্দরবাবুর দিকে এগিয়ে গেল। কিন্তু সবার আগে সুন্দরবাবুর কাছে গিয়ে পড়ল বাঘা। তখন তীব্র উত্তেজনায় তার যেন দু চোখ জ্বলছে। সুন্দরবাবু আরেকবার চেঁচিয়ে উঠলেন, আর পারছি না, এটা একটা জ্যান্ত মরা, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও! সুন্দরবাবু বেশ অনুভব করলেন দুখানা অস্থি চর্মসার কিন্তু লোহার মতো কঠিন এবং বরফের মতো ঠান্ডা কনকনে হাত তাকে জড়িয়ে ধরে পাতালের দিকে ক্রমাগত টেনেই চলেছে। দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে তিনি তার দিকে তাকাতে পারলেন না বটে, কিন্তু আবছা অন্ধকারে যেটুকু দেখতে পেলেন তাই তার পক্ষে যথেষ্ট ছিল। সে হচ্ছে একটা মৃত মানুষের জীবন্ত মূর্তি, আর তার চোখ দুটো মরা মাছের মতো। রামহরি দুহাতে জল কেটে এগোতে এগোতে সভয়ে দেখল বিকট এক চিৎকারের সাথে সাথে সুন্দরবাবু হুস করে ডুবে গেলেন এবং সেই মুহূর্তে বাঘাও তাঁর সঙ্গে জলের তলায় ডুব দিল। ওদিকে বিমল, কুমার, জয়ন্ত ও মানিকও ততক্ষণে জলে ঝাঁপ দিয়ে এগিয়ে আসছে, কিন্তু তাদের আর বেশি দূর এগিয়ে আসতে হলো না। হঠাৎ দেখা গেল সুন্দরবাবু আবার ভেসে উঠে প্রাণপণে সাঁতার কেটে তীরের দিকে ফিরে আসছেন। বাঘাও আবার ভেসে উঠেছে। রামহরি কাছেই ছিল। সে দেখতে পেল জলের ওপরে খানিকটা রক্তের দাগ এবং বাঘার মুখও রক্তাক্ত। ব্যাপার বুঝে তারিফ করে সে বাঘাকে বলল, সাবাস বাঘা, সাবাস! কিন্তু আশ্চর্য, যে ছায়া মূর্তিকে নিয়ে এত কাণ্ড তার আর দেখাই পাওয়া গেল না। সকলে ডাঙার ওপর উঠে এলো। সুন্দরবাবু রামহরি আর বাঘা ছাড়া সেই বিকট মূর্তিটাকে আর কেউই দেখেনি, সুতরাং আসল ব্যাপার কেউই বুঝতে পারল না। বালির ওপরে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে সুন্দরবাবু হাঁপড়ের মতো হাঁপাতে লাগলেন। সবাই তাকে ঘিরে ফেলে প্রশ্ন করতে শুরু করলো। বিমল জিজ্ঞেস করল, সুন্দরবাবু, আপনাকে কি হাঙরে ধরেছিল? না না না, হাঙরে ধরলে উনি অক্ষত দেহে ফিরে আসতেন কি করে? সে কথা ঠিক। তাহলে কি ওকে জলের ভেতরে আক্রমণ করতে পারে? এদিকে সুন্দরবাবু কারোর কথার কোনো জবাব দেন না। তিনি বেদম হয়ে খালি হাঁপান।
এখন তার একটা পর্যন্ত বলার শক্তি নেই। বাঘা গম্ভীর মুখে এসে সুন্দরবাবুর সর্বাঙ্গ শুঁকে পরীক্ষা করে দেখতে লাগলো যে তার দেহ অটুট আছে কিনা। পরীক্ষার ফল বোধহয় সন্তোষজনক পেল, কারণ ঘন ঘন ল্যাজ নেড়ে সে মনের আনন্দ প্রকাশ করতে লাগলো। জয়ন্ত বলল, এখানে জলের ভেতরে অক্টোপাস থাকে না তো? রামহরি বলল, বাবু, সুন্দরবাবুকে যে জড়িয়ে ধরেছিল তাকে দেখতে মানুষের মতো। এবার বিমল হো হো করে হেসে উঠে বলল, কি যে বলো রামহরি, মানুষ কি জলচর জীব? জলের ভেতর থেকে যে আক্রমণ করে সে কি এতক্ষণ জলের তলাতেই ডুব মেরে বসে থাকতে পারে? মানিক মুখ ফিরিয়ে দেখল সেই বিশাল হ্রদের মতো জলরাশি একেবারে স্থির হয়ে রয়েছে। তাদের জাহাজ আর লাইফ বোট ছাড়া তার উপরে আর কোনো জীবজন্তুর চিহ্ন মাত্র নেই। সুন্দরবাবুকে যে আক্রমণ করেছিল নিশ্চয়ই সে মানুষ নয়। আমি মিছে কথা বলিনি। সে মানুষ কিনা জানি না, তবে তার চেহারা ছিল মানুষেরই মতো। সে নিচ থেকে সুন্দরবাবুর কোমর দুহাতে আঁকড়ে ধরেছিল। কাঁচের মতো পরিষ্কার জলে তার হাত, পা, মুখ, দেহ বেশ দেখা যাচ্ছিল। এতক্ষণ পরে সুন্দরবাবু একটু সুস্থ হয়ে দুহাতে ভর দিয়ে উঠে বসে বললেন, রামহরি কিচ্ছু ভুল বলছে না। আমাকে ধরেছিল একটা জ্যান্ত মরা মানুষ। হ্যাঁ, জ্যান্ত মরা মানুষ? আমি তাকে সচক্ষে দেখেছি। বাবারে, একেবারে আসল মরা। তার হাতে ছোঁয়া পেয়েছি, একেবারে অস্বাভাবিক কনকনে ঠান্ডা, কিন্তু সে জ্যান্ত। তার হাতের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। মরা মাছের মতো স্থির দুই চোখে আমার দিকে সে তাকিয়েছিল। ওরে বাপ রে বাপ রে বাপ, ভাবলে এখনো কাটা দেয় গায়ে। ওরে বাবা। বিমল গম্ভীর মুখে ভাবতে ভাবতে বলল, জয়ন্তবাবু, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? না, কেবল এইটুকু বুঝতে পারছি সুন্দরবাবুর চোখের ভ্রম হয়েছে। সুন্দরবাবু আর রামহরির দুজনেরই একসঙ্গে চোখের ভ্রম হলো? ড্র্যাগনের দুঃস্বপ্ন মামলার জন্যই আমরা এখানে এসেছি। সেই মামলাটার কথা একবার ভেবে দেখুন। লোকের পর লোক দেখতে লাগলো শূন্য পথে ছায়ামূর্তির মতো কে একটা উড়ে যাচ্ছে। তারা সকলেই কি ভুল দেখেনি? জ্যান্ত মরা পিশাচ, সে আবার থাকে জলের তলায়। এসব কি বিশ্বাস করার কথা? বিশ্বাস আপনাকে কিছুই করতে বলছি না জয়ন্তবাবু, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপারটার মধ্যে কোনো অলৌকিক বা অসাধারণ রহস্য থাকলেও থাকতে পারে। জীবনে অনেকবারই আমাকে আর কুমারকে এমন সব ঘটনার মধ্যে গিয়ে পড়তে হয়েছে যা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। সত্যি বলতে কি, এইসব অলৌকিক ব্যাপার স্যাপার এখন আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। ভুলে যাবেন না যে আমরা সকলেই চলেছি কোনো এক অজানা দেশে অলৌকিক দৃশ্য দেখারই আশায়। এখন আমরা সেই অমৃত দ্বীপের খুব কাছে এসে পড়েছি। আজ হয়তো এখান থেকেই সেই অলৌকিক রহস্যের আরম্ভ হলো। ওই শুনুন, জাহাজ থেকে আবার আমাদের ডাকছে। সন্দেহ অনেক হলো, আর এখানে নয়। পাম জাতীয় একদল গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ সকৌতুকে উঁকি মারছিল। জলে, স্থলে, শূন্যে সর্বত্রই জ্যোৎস্নার রূপলেখা ছড়িয়ে পড়েছে এবং দিনের সঙ্গে রাতের ভাব হয়েছে দেখে অন্ধকার আজ যেন ভয়ে সমূর্তি ধারণ করতে পারছে না। সকলে একে একে লাইফ বোটে গিয়ে উঠল। হ্রদের স্বচ্ছ জল ভেদ করে চাঁদের আলো নেমে গিয়েছে একেবারে নিচের দিকে, কিন্তু তাদের দৃষ্টি সেখানে যাকে খুঁজছিল তাকে দেখতে পেল না। তবু একটা ভয়াবহ অসম্ভবের সম্ভাবনা হ্রদের নীলিমাকে রহস্যময় করে রেখেছিল। ক্রমশ চাঁদের বাতি নিভিয়ে দিয়ে সকাল হলো। মহাসাগরকে আলোময় করে সে পূর্বের আকাশে তরুণ সূর্যের রক্ত তিলক এঁকে দিল। জাহাজ তখন তীরের বেগে ছুটে চলেছে অমৃত দ্বীপের উদ্দেশ্যে। ডেকের ওপর মর্নিং ওয়াক করতে করতে সুন্দরবাবু জাহাজের রেলিং ধরে দাঁড়ালেন
এবং তক্ষুনি তার চোখ দুটো বেজায় চমকে উঠল। উত্তেজিত গলায় তিনি ডাকলেন, জয়ন্ত, মানিক, বিমলবাবু, কুমারবাবু। সবাই এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। সুন্দরবাবুর জোর ডাকাডাকিতে সেখানে ছুটে গেল। সুন্দরবাবু বিবর্ণ মুখে সমুদ্রের দিকে আঙুল তুলে নির্দেশ করলেন। সবাই সেদিকে তাকিয়ে দেখল জাহাজের পাশেই নীল জলে ভাসছে একটা মানুষের রক্তহীন ফ্যাকাশে মৃতদেহ। তার ভাবলেশহীন নিষ্পলক বিস্ফারিত দুটো চোখ শূন্য দৃষ্টিতে জাহাজের দিকে চেয়ে আছে। তার আড়ষ্ট দেহে বিন্দুমাত্র জীবনের চিহ্ন নেই বটে, কিন্তু কি আশ্চর্য, স্রোতের বিরুদ্ধে বেগবান জাহাজের সঙ্গে সঙ্গেই সেটা শোঁ শোঁ করে ভেসে চলেছে। আমি কি স্বপ্ন দেখছি? বিমল কিছু বলল না। রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ে আরো ভালো করে মূর্তিটাকে দেখতে লাগলো। নিশ্চয়ই ও বোম্বেটে জাহাজের যাত্রী ছিল। কালকে টাইফুন ঝড়ে জলে ডুবে মারা পড়েছে, তাই স্রোতের উল্টো মুখে জাহাজের সঙ্গে পাল্লা দিতে দিতে এগিয়ে চলেছে। বিমল, তাও সাধুদের কথা একবার মনে করো। যারা সিএন বা অমর হয়, জলে স্থলে শূন্যে তাদের অবাধ গতি হয়। আমরা হয়তো অমৃতদ্বীপের কোনো সিএনকেই আজ চোখের সামনে স্পষ্ট দেখছি। কিন্তু আজকের যুগে এইসব আজগুবি কথা মানি কি করে? না মেনেও তো উপায় নেই জয়ন্তবাবু। ড্রাগনের দুঃস্বপ্ন মামলার সময় কি আমি আপনাকে মনে করিয়ে দিইনি যে কাশীর ত্রৈলঙ্গ স্বামী কত শত বছর বেঁচেছিলেন? তা কেউ বলতে পারে না। সময় সময়ে তার দেহ বছরের পর বছর ধরে গঙ্গায় ভেসে ভেসে বেড়াতো। ত্রৈলঙ্গ স্বামীর কথা তো পৌরাণিক কাহিনী নয়, আধুনিক যুগেরই কথা। বিমলবাবু, আপনার বিরুদ্ধে কিছু বলার মতো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আর চোখের সামনে যা স্পষ্ট দেখছি তাকে উড়িয়ে দেবার শক্তিও আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমরা সবাই কি একসঙ্গে পাগল হয়ে গেছি? এও কি সম্ভব? বেগবান অথচ আড়ষ্ট মৃতদেহ ছোটে আধুনিক কালের জাহাজের সঙ্গে? এরপরেও অবিশ্বাস করবো কিসে? এখন তো অচল পাহাড়কেও চলতে দেখলে আমি আর অবাক হব না। আরে ওসব তর্ক রাখুন মশাই। আমার কথা হচ্ছে, সিএনরা কি মানুষের মাংস খায়? নইলে ও আমাকে কাল আক্রমণ করেছিল কেন? বোধহয় ও আমাদের উদ্দেশ্য জানতে পেরেছে। ও তাই বাধা দিতে চায়, আমাদের আক্রমণ করতে চায়। তাই নাকি? এই বলেই সুন্দরবাবু এক ছুটে নিজের কামরায় গিয়ে একটি বন্দুক নিয়ে ফিরে এলেন। আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি দেখতে চাই অমৃতদ্বীপে যারা থাকে তারা কেমন ধারা অমর। আমি দেখতে চাই ওই জ্যান্ত মরাটা বন্দুকের গরমাগরম বুলেট হজম করতে পারে কিনা। এই বলেই সুন্দরবাবু বন্দুক তুলে সেই ভাসমান দেহটার দিকে লক্ষ্য স্থির করলেন। কি হয় সেটা দেখার জন্য সকলেই সেদিকে তাকিয়ে সাগ্রহে অপেক্ষা করতে লাগলো। সুন্দরবাবু তার অটোমেটিক বন্দুক ছুঁড়লেন। এক সেকেন্ডের মধ্যে সেই সাংঘাতিক আধুনিক মারণাস্ত্রের গর্ভ থেকে হুড় হুড় করে বেরিয়ে অনেকগুলো গুলির ঝড় বয়ে গেল। কিন্তু মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে ভাসমান সেই আশ্চর্য জীবিত বা মৃতদেহটা জলের তলায় অদৃশ্য হল। সুন্দরবাবু বন্দুক নামিয়ে বললেন, আমার লক্ষ্য অব্যর্থ। ব্যাটা নিশ্চয়ই এতক্ষণে ঝাঁঝরা হয়ে গেছে। আমার কি মনে হয় বলুন তো? গুলি লাগার আগেই আপদটা সমুদ্রে ডুবে মরেছে। আমারও সেটাই বিশ্বাস। অমরও বলো, জ্যান্ত মরা বলো, আর পিশাচি বলো, অটোমেটিক বন্দুকের কাছে কোনো বাবাজির কোনো ওস্তাদই খাটবে না। এতক্ষণে ব্যাটার দেহ। কিন্তু সুন্দরবাবুর মুখের কথা শেষ হতে না হতেই সেই রক্তশূন্য সাদা দেহটা হুশ করে আবার ভেসে উঠল। তার মুখে ভয়ের বা রাগের কোনো চিহ্নই নেই এবং তার ভাবলেশহীন ও পলকহীন চোখ দুটো আগের মতোই বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে জাহাজের দিকে। রামহরি আর সেই দৃশ্য সইতে পারল না। পড়ি কি মরি করে সে ছুটে পালিয়ে গেল। বিমল হাসতে হাসতে বলল, ও সুন্দরবাবু, এখন আপনি কি বলবেন? দেখছেন মরাটা এখনো অটুট দেহে বেঁচে আছে। প্রথমটা সুন্দরবাবু রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেই সেই ভাব সামলে নিয়ে বললেন, তাহলে বোধহয় আমার টিপ ঠিক হয়নি। রসো, এইবার ব্যাটাকে মজা দেখা। আরে
আরে আরে, বন্দুক তুলতে না তুলতেই বেটা আবার ডুব মারলো। হ্যাঁ, এমন ধরিবাজ মরা তো কখনো দেখিনি। কিন্তু যাবে কোথায়? এই আমি বন্দুক বাগিয়ে রইলাম, উঠেছে কি গুলি করেছি। আমার সঙ্গে কোনো চালাকি খাটবে না বাবা। কিন্তু দেহটা আর ভেসে উঠল না। সুন্দরবাবু তার বন্দুক নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর বললেন, না, হতভাগা আর গুলি খেতে রাজি নয় বোধহয়, কোথাও সরে পড়েছে নিশ্চয়ই। এদিকে জয়ন্তের মুখ গম্ভীর। সে চিন্তিত হয়ে বলল, আজ যা দেখলাম, লোকের কাছে বললে নির্ঘাত আমাদের পাগল বলে ঠাট্টা করবে। বিমলবাবু, আমি জানি না অমৃতদ্বীপ কেমন জায়গা, কিন্তু সেখানে যারা থাকে তাদের চেহারা কি ওই ভাসমান দেহটার মতোই? আমি জানি না। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের অমৃতদ্বীপ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। লিটল ম্যাজেস্টিক তখন সমুদ্রের নীল বুকে সাদা ফেনার উচ্ছ্বাস রচনা করতে করতে জল কেটে এগিয়ে চলেছে। মেঘ শূন্য নীলাকাশ থেকে ঝরে পড়ছে সূর্যের রেখা। ক্রমে রোদের আঁচ কমে এলো। সূর্যের রাঙা মুখ পশ্চিম আকাশ থেকে নিচের দিকে নামতে লাগলো। কুমার ডেকের ওপর এসে দেখল পূর্ব দিকে তাকিয়ে দূরবীন হাতে নিয়ে বিমল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কুমারকে তার দিকে এগিয়ে আসতে দেখে বিমল বলল, কুমার, এইমাত্র দূরবীনে দেখলাম পূর্ব দিকে একটা পাহাড় ঘেরা দ্বীপকে। তার একদিকে রয়েছে পাশাপাশি 5টি শিখর। খালি চোখেও তা দেখা যাচ্ছে, কিন্তু তুমি ভালো করে দেখতে চাও তো এই নাও দূরবীন। কুমার বিপুল আগ্রহে বিমলের হাত থেকে তাড়াতাড়ি দূরবীনটা চোখে তুলে অবাক হয়ে দেখল বিমলের কথাই সত্যি। ছোট্ট একটা দ্বীপ, তার পায়ে সমুদ্রের চঞ্চল ঢেউ যেন উছলে পড়ে নমস্কার করে বয়ে যাচ্ছে এবং তার মাথার ওপরে আকাশের পটে চলচ্চিত্রের মতো পাখিরা উড়ে যাচ্ছে। পশ্চিম আকাশের রক্ত সূর্য যেন নিজের পুঁজি নিঃশেষ করে সমস্ত কিরণমালা ওই দ্বীপের শ্যামল শৈল শ্রেণীর ওপর ছড়িয়ে দিয়েছে। হঠাৎ দেখলে মনে হয় সবার চোখে ফাঁকি দিয়ে ও যেন এখনই অতল নীল সাগরে ডুব মারতে পারে। ততক্ষণে জয়ন্ত ও মানিকের সাথে সুন্দরবাবুও জাহাজের ধারে এসে দাঁড়িয়েছেন এবং রামহরির সাথে বাঘাও সেখানে এসে উপস্থিত। অমৃত দ্বীপের কাছাকাছি চলে এসেছে জাহাজ। সকলে কৌতূহলী হয়ে সেদিকেই তাকিয়ে রইল। কুমার বলল, ওয়ে বিমল, দ্বীপটি তো দেখছি একদম পাহাড়ে মোড়া বললেই হয়। পাহাড়ের গা একেবারে খাড়া হয়ে উপরে উঠে গিয়েছে অনেকটা। অমৃতদ্বীপ যেন পাহাড়ের উঁচু পাঁচিল তুলে বাইরের জগৎকে আলাদা করে দিয়েছে। ওর ভিতরে যেন বাইরের লোকের প্রবেশ একেবারেই নিষেধ। এই দ্বীপে ঢোকার রাস্তাটা কোন দিকে বলো তো? বিমল পকেট থেকে অমৃত দ্বীপের নকশা বের করে বলল, এই দেখো, দ্বীপের উত্তর পশ্চিম কোণে 5 পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরওয়ালা পাহাড়টার দিকে তাকিয়ে দেখো। দ্বীপের ভেতর থেকে একটা নদী পাহাড় ভেদ করে সমুদ্রের ওপর এসে পড়েছে। আমাদের দ্বীপে ঢুকতে হবে ওই নদীতে নৌকো বেয়ে। আমি আগে থেকেই জানিয়ে রাখছি, আমি জাহাজ থেকে নামবো না। সূর্য অস্ত গেল। জাহাজ তখন দ্বীপের খুব কাছে। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে উঠল। জাহাজ শৈল দ্বীপের পঞ্চশিখরে তলায় গিয়ে দাঁড়ালো। সমুদ্রের পাখিরা তখন নীরব। দ্বীপের ভেতর থেকে কোনো রকম জীবনের সাড়া পাওয়া যাচ্ছে না। সমুদ্র অবশ্য বোবা নয়, তার কল্লোলকে শোনাচ্ছে স্তব্ধতার বিনায় অপূর্ব এক গীতিধ্বনির মতো। তারপর ধীরে ধীরে অন্ধকারের কালো নিকষে রূপলি আলোর ঢেউ খেলিয়ে চাঁদ উঠল। বিমল বলল, জয়ন্তবাবু, দ্বীপে ঢোকা নদীর মুখেই আমাদের জাহাজ নোঙর করেছে। এখন যদি বোটে করে আমরা একবার দ্বীপের ভেতরটা ঘুরে আসি। কি সর্বনাশ, এই রাতে! আরে, লুকিয়ে খবরাখবর নেওয়ার পক্ষে রাতই তো ভালো সময় মানিক। চাঁদের ধবধবে আলো রয়েছে, আমাদের কোনো অসুবিধেই হবে না। ঠিক হলো যে বিমল, কুমার আর জয়ন্ত ছাড়া আর কারোর যাওয়ার দরকার নেই।
তারা গিয়ে দ্বীপের খানিকটা দেখেই ফিরে আসবে। ওরা জাহাজে ফিরে এলে পরদিন সকালে আসল অভিযান শুরু হবে। বিপদের সম্ভাবনা দেখলেই তিনজনে একসঙ্গে গুলি ছুঁড়ে সংকেত দেবে। প্রত্যুত্তরে বন্দুক ছুঁড়ে বাকিরা জাহাজের নাবিকদের নিয়ে সদল বলে দ্বীপের ভেতরে প্রবেশ করবে। চন্দ্রালোকের স্বপ্নজাল ভেদ করে তাদের নৌকো দ্বীপের নদীতে ভেসে চলল। নৌকোর দাঁড় টানছে বিমল ও জয়ন্ত, হাল ধরেছে কুমার। চুপি চুপি কাজ সারবে বলে তারা নাবিকদেরও নিয়ে আসেনি। খানিকক্ষণ নদীর দুধারেই চিরস্তব্ধ প্রহরীর মতো পাহাড়দের দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ঘণ্টাখানেক পরে তারা পাহাড়ের এলাকা পেরিয়ে এলো। দুই তীরে তখন চোখে পড়ল মাঝে মাঝে খোলা জায়গা, মাঝে মাঝে ছোট বড় জঙ্গল ও অরণ্য। চাঁদের আলো দিকে দিকে নানা রূপের নানা মাধুরীর কত ছবি এঁকে রেখেছে, কিন্তু তাদের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হল না। এই দ্বীপ যেন একেবারে জনহীন। এই দ্বীপ যেন সবুজ মাঠ, বড় বড় গাছ ও আকাশ ছোঁয়া পাহাড়দের নিজস্ব রাজত্ব। জয়ন্ত বলল, বিমলবাবু, এই যদি আপনার অমৃত দ্বীপ হয় তাহলে বলতে হবে যে এখানকার অমররা হচ্ছে অশরীরী। কুমার, নৌকোর মুখ তীরের দিকে ফেরাও। ডাঙায় নেমে দ্বীপের ভেতরটা ভালো করে দেখতে চাই। কিন্তু নৌকো থেকে বেশি দূরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? বিমল কি একটা জবাব দিতে গিয়েই চমকে থেমে গেল। আচমকা অনেক দূর থেকে বহু কণ্ঠে এক আশ্চর্য গান শোনা গেল। সেই গানে পুরুষের গলাও আছে, মেয়ের গলাও আছে। গানের ভাষা বোঝার উপায় নেই, কিন্তু বিচিত্র তার অপূর্ব মিষ্টি সুর। কুমার চমৎকৃত গলায় বলল, কারা ওই গান গাইছে? গানটা আসছেই বা কোথা থেকে? বিমল নদীর বাঁ তীরের দিকে তাকিয়ে দেখল। প্রথমটা খোলা জমি, তারপর গভীর অরণ্য। মনে হচ্ছে ওই বনের ভেতর থেকেই গানটা শোনা যাচ্ছে। নৌকো তীরের দিকে নিয়ে চলো কুমার। কারা ওই গান গাইছে সেটা না জেনে ফিরবো না। খানিক পরেই নৌকো তীরে গিয়ে লাগলো। বিমল, কুমার ও জয়ন্ত নিজের নিজের বন্দুক নিয়ে ডাঙায় নেমে পড়ল। খুব সাবধান, চারিদিক ভালো করে দেখে তবেই এগোনো ভালো। ওরা ধীরে ধীরে নরম ঘাসে ঢাকা একটা মাঠের ওপর দিয়ে এগিয়ে গেল। সেই অদ্ভুত সম্মিলিত গানের স্বর স্তরে স্তরে ওপরে আরো ওপরে উঠছে এবং তার ধ্বনি বহু দূরের প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। সে যেন এক অপার্থিব গান, ভেসে আসছে নিশীথ রাতের রহস্যময় বুকের ভেতর থেকে। যখন তারা বনের কাছে এসে পড়েছে, কুমার হঠাৎ পেছনে ফিরে তাকিয়ে চকিত স্বরে বলল, বিমল, বিমল, পিছনে কারা আসছে দেখো। বিমল ও জয়ন্ত একসঙ্গে ফিরে তাকিয়ে স্তম্ভিত হয়ে দেখল নদীর দিক থেকে সার বেঁধে এগিয়ে আসছে বহু মূর্তি। সংখ্যায় তারা ৫-৬০০ কম হবে না। বিমল সবিস্ময়ে বলল, নদীর ধারে তো জনপ্রাণী ছিল না, কোত্থেকে ওরা আবির্ভূত হলো? চাঁদের আলোয় দূর থেকে মূর্তিগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু ওদের মনে হলো দেখতে মানুষের মতো হলেও প্রত্যেকের ভাবভঙ্গি হচ্ছে অত্যন্ত অমানুষিক। সবাইকে দেখতে কলের পুতুলের মতো। দেহের ওপরের অংশ একেবারে আড়ষ্ট, চলছে কেবল পাগুলো। তাদের হাত নড়ছে না, মাথাগুলো এদিকে ওদিকে কোনো দিকেই ফিরছে না। আশ্চর্য, দূর থেকে কেবল এটুকুই বোঝা গেল, আর শত শত চোখে স্থির আগুনের মতো উজ্জ্বল দৃষ্টি দেখা গেল। কিন্তু অগ্নি উজ্জ্বল এইসব দৃষ্টি এবং এইসব আড়ষ্ট দেহের চলন্ত পায়ের চেয়ে অস্বাভাবিক কেমন একটা অজানা অজানা ভাব মূর্তিগুলোর চারদিকে কি যেন এক ভুতুড়ে রহস্য সৃষ্টি করেছে। কুমার শিউরে উঠে তাড়াতাড়ি নিজের বন্দুক তুলল। বিমল বলল, বন্ধু, অকারণ নরহত্যা করে লাভ নেই। নরহত্যা নয় বিমল, আমি প্রেত হত্যা করব। এরা তো মানুষ নয়, এরা পিশাচ। এ হচ্ছে পিশাচের দ্বীপ, এখানে মানুষ থাকতে পারে না, কিছুতেই না। কুমার, পাগলামি করো না। পাগলামি? ওরা কারা?
এই মাত্র দেখে এলাম নদীর ধারে কোনো জনপ্রাণী নেই, তবু ওরা কোত্থেকে আবির্ভূত হলো? মাটি ফুঁড়ে গজিয়ে উঠলো নাকি আকাশ থেকে খসে পড়লো? ওদের আর কাছে আসতে দেওয়া কিছুতেই উচিত নয়। বিমল, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো বিমল। কি হবে বন্দুক ছুঁড়ে? ওরা যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে বন্দুক ছুঁড়েও আমরা আত্মরক্ষা করতে পারবো না। উল্টে বন্দুকের শব্দে সজাগ হয়ে দ্বীপের সমস্ত বাসিন্দা এদিকেই ছুটে চলে আসতে পারে। জয়ন্ত হঠাৎ চমকে উঠে বলল, কি আশ্চর্য ব্যাপার বিমল বাবু, প্রায় 500 লোক মাটির ওপরে একসঙ্গে পা ফেলে এগিয়ে আসছে, তবু কোনো রকম পায়ের আওয়াজই শোনা যাচ্ছে না। এও কি সম্ভব, নাকি আমরা কালা হয়ে গেছি? বিমল, তবে কি বিনা বাধায় আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে? না, আত্মসমর্পণ করব কেন? চলো আমরা ওই বনের মধ্যে গিয়ে ঢুকি। তবে ছোট, ওরা এসে পড়লো বলে। কিন্তু যারা গান গাইছে তারা ওই বনের মধ্যেই আছে। শেষে যদি আমরা দুদিক থেকেই আক্রান্ত হই? বিমল চটপট চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, মূর্তিগুলো আসছে পশ্চিম দিক থেকে, আর গানের আওয়াজ আসছে পূর্ব দিক থেকে। পূর্ব দক্ষিণ কোনো বন রয়েছে, চলুন আমরা ওই দিকেই দৌড় দিই। পূর্ব দক্ষিণ কোণ লক্ষ্য করে 3 জনে জোরে জোরে দৌড়তে লাগলো। খানিকক্ষণ পরে বন ও মাঠের সীমারেখা এসে দাঁড়িয়ে পড়ে তারা আরেকবার পেছন ফিরে দেখল সেই বিচিত্র মূর্তির দলের গতি একটুও বাড়েনি। তারা যেমন ভাবে এগিয়ে আসছিল ঠিক সেইভাবেই এগিয়ে আসছে, যেন তাদের কোনো তাড়াই নেই। তফাতের মধ্যে এই যে এখন সেই মূর্তির দলও এগিয়ে আসছে পূর্ব দক্ষিণ কোণেই। বিমল আশ্চর্য হয়ে বলল, ওরা যে আমাদের পিছু নিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু কি ব্যাপার বলো দেখি কুমার, ওরা তো একটু তাড়াহুড়ো করছে না। রাহু যেমন নিশ্চয়ই চাঁদকে গ্রাস করতে পারবে জেনে ধীরে ধীরে এগোতে থাকে, ওরাও যেন সেইভাবেই ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। যেন ওরা জানে যত জোরেই পা চালাই ওদের কবল থেকে কিছুতেই আমরা পালাতে পারবো না। ওরা কারা তা জানি না, কিন্তু আমাদের এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা উচিত নয়। চলো চলো চলো। এখন দেখছি সঙ্গীদের জাহাজে রেখে এসে আমরা ভালো কাজ করিনি। এই রহস্যময় দ্বীপে আমাদের অদৃষ্টে কি আছে আমরা জানি না, কিন্তু চলুন আমরা বনের ভেতরে গিয়ে ঢুকি। আর এক দৌড়ে তারা মাঠ ছেড়ে বনের ভেতর গিয়ে ঢুকল। বন সেখানে খুব ঘন নয়, গাছগুলোর তলায় ঝোপঝাড়ের মাঝখান দিয়েও ফুটে উঠেছে আলো অন্ধকার মাখা একটা পথের রেখা, এবং দূর থেকে তখনও ভেসে আসছিল সেই বিচিত্র গানের সুর। কুমার বলল, এখন আমরা কোন দিকে যাব? পূর্ব দক্ষিণ দিকে আরো খানিক এগিয়ে তারপর আমরা আবার নদীর দিকে ফেরার চেষ্টা করব। বিমলের মুখের কথা শেষ হতেই সারা অরণ্য যেন চমকে উঠল কি যেন এক পৈশাচিক হো হো অট্টহাস্যে। তাদের আশেপাশে সামনে পেছনে হাসির হুল্লোড় ছুটে গেল, সেই বিকট হাসির যেন কোনো অন্ত নেই। বিমল, কুমার ও জয়ন্ত বিভ্রান্তের মতো চতুর্দিকে ঘুরে ফিরে দেখতে লাগলো, কিন্তু কোনো দিকেই কোনো জনপ্রাণীকে দেখা গেল না। জয়ন্ত বলল, কারা হাসে? কোথা থেকে হাসে? কেন হাসে? কুমার ও বিমল কখনো পাগলের মতো এ গাছের ও গাছের দিকে ছুটে যায়, কখনো ডাইনে কখনো বাঁয়ে ঝোপঝাড়ের ওপরে বন্দুকের কুঁদো দিয়ে বারবার আঘাত করে, কিন্তু কোথাও কেউ নেই। অথচ অট্টহাসির তরঙ্গের পর তরঙ্গ আসছে প্রত্যেকটি ঝোপের ভেতর থেকে, প্রত্যেকটি গাছের আড়াল থেকে। এই অদ্ভুত হাসির উৎস যেন সর্বত্র। কোথায়? হ্যাঁ, এখানে না, এখানেও তো নেই। হ্যাঁ, কোথা থেকে কারা হাসছে? যেমন আচম্বিতে জেগেছিল তেমনি হঠাৎ করে আবার থেমে গেল হাসির হুল্লোড়। কেবল দূর থেকে আসা সেই গানের সুরই শোনা যেতে লাগলো। বিমল কান পেতে শুনে বলল, জয়ন্তবাবু, গান ছাড়াও আরেকটা শব্দ শুনতে পাচ্ছেন কি? পাচ্ছি। বনময় ছড়ানো শুকনো পাতার উপরে যেন তালে তালে শত শত পা পড়ে চলেছে। বোধহয় মাঠের বন্ধুরা বনে ঢুকে পড়েছে, কিন্তু এবারে তারা আর নিঃশব্দে আসছে না। ছোট কুমার, যত জোরে পারো ছোট। কিন্তু কোন দিকে ছুটবো বিমল? চারদিকে অদৃশ্য শত্রু, কোন দিকে যাব ভাই? সামনের দিকে, সামনের দিকে। শত্রুদের দেখা গেলে এবারে বন্দুক ছুড়বে।
তিনজনে আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো এবং তাদের সঙ্গে সঙ্গে সেই বেয়াড়া হাসির আওয়াজ ছুটতে লাগলো। দৌড়াও বিমল, দৌড়াও! এইটুকুই কেবল বোঝা গেল যে আশপাশ থেকে হাসির আওয়াজ শোনা গেলেও সামনের দিক থেকে কোনো হাসি এখনো নীরব, যেন সেই অপার্থিব হাসির আওয়াজ তাদের সামনের পথ রোধ করতে চায় না, যেন কারা তাদের ওই দিকেই তাড়িয়ে নিয়ে যেতে চায়। প্রায় 12-13 মিনিট এইভাবে দৌড়ানোর পর হাসির আওয়াজ হঠাৎ করেই থেমে গেল, আর বনের পথ সেখানেই শেষ হয়ে এলো। সামনে দেখা গেল পথ জুড়ে দাঁড়িয়ে আছে খুব উঁচু একটা প্রাচীর। কুমার হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ে বলল, বিমল, সামনের পথ তো একেবারেই বন্ধ, এখন আমরা কি করব? হ্যাঁ? বিমল আর জয়ন্ত নিরুপায়ের মতো এদিকে ওদিকে তাকাতে লাগলো। হঠাৎ বনের মধ্যে আবার শত শত পায়ের আঘাতে শুকনো পাতার আর্তনাদ শোনা গেল। জয়ন্ত বলল, এবারে পায়ের শব্দ আসছে আমাদের দুপাশ থেকে আর পেছন থেকে, আর আমাদের সামনে রয়েছে খাড়া দেয়াল, আর আমাদের পালানোর উপায় নেই। আমরা পালাচ্ছি না, রিট্রিট করছি। বেশ, মানলাম, এসব হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল মুভমেন্ট, কিন্তু এবারে আমরা কোন দিকে যাব? সামনের দিকে তাকিয়ে দেখুন, আমাদের সামনের দেওয়ালের গায়ে একটা ছোট্ট দরজা রয়েছে, ওর পাল্লাও বন্ধ নয়। জয়ন্ত কিছুটা এগিয়ে দেখতে পেল বিমলের কথাই সত্যি। সে বলল, অন্ধকারে আপনাদের চোখ ভালোই চলে দেখছি, কিন্তু কিন্তু ওর ভেতরে ঢুকলে আমরা আর বেরিয়ে আসতে পারবো কি? বেশ বোঝা যাচ্ছে এই দুপাশের আর পেছনের অদৃশ্য শত্রুরা বিকট হেসে আর পায়ের শব্দ করে আমাদের এই দিকেই তাড়িয়ে আনতে চায়। শিকারীরা বাঘ সিংহকে যেমন নির্দিষ্ট পথে চালনা করে ফাঁদে ফেলতে চায়, আমাদের শত্রুরাও ঠিক সেই কৌশলই অবলম্বন করেছে। ঠিক, তাদের উদ্দেশ্য আমিও বুঝতে পেরেছি, আর আমাদের ঢোকার সুবিধে হবে বলেই তারা দরজার পাল্লা দুখানাও খুলে রেখেছে। অতএব তাদের ধন্যবাদ দিয়ে আমাদের দরজার ফাঁকেই মাথা গলাতে হবে, কারণ পায়ের শব্দ আর বেশি দূরে নেই। দরজার ওপাশে যদি নতুন কোনো বিপদ থাকে? অকুত ভয়ে সেই বিপদকে আমরা বরণ করে নেব। এই বলেই বিমল বন্দুক তুলে সবার আগে দরজা দিয়ে ভেতরে ঢুকল, তার পেছনে কুমার ও জয়ন্ত। ভেতরে ঢুকে তারা অবাক হয়ে দেখল একটা গাছপালাহীন ছোটখাটো ময়দানের মতো জায়গা এবং তার চারদিকেই প্রায় 4 তলা সমান উঁচু প্রাচীর। হঠাৎ দেখলে মনে হয় যেন সর্বহারা মরুভূমির খাঁ খাঁ করা ভয়াল স্তব্ধতাকে সেখানে কেউ প্রাচীর তুলে বন্দি করে রেখেছে। এর মানে কি? একটা মাঠকে এইভাবে উঁচু পাঁচিল দিয়ে কেন ঘিরে রাখা হয়েছে? বিমল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেকদিন আগে আমরা চম্পাদ্বীপে গিয়েছিলাম। কুমার, আজকের এই গর্জন শুনে সেখানকার কোনো জীবের কথা মনে পড়ে না? এরা কি এখানে আমাদের বন্দি করে রাখতে চায়? যেন তার প্রশ্নের উত্তরেই তাদের পেছনের দরজার পাল্লা দুখানা সশব্দে বন্ধ হয়ে গেল। বিমল দৌড়ে গিয়ে দরজা ধরে টানাটানি করে বলল, হ্যাঁ কুমার, অমৃত দ্বীপে এসে আমরা বোধহয় আর অমৃত পাবো না। এই দরজা এমনই মজবুত যে কোনো পাগলা হাতিও এর কিছু করতে পারবে না। এতক্ষণ লক্ষ্য করে দেখিনি, কিন্তু এটা পুরো লোহার দরজা, আর এই পাঁচিল হচ্ছে কঠিন পাথরের। এই দরজা আর পাঁচিল ভাঙতে পারবে একমাত্র কোনো কামানের গোলা। হঠাৎ চারদিকে নিস্তব্ধতা খান খান করে ভয়াবহ গর্জন শোনা যেতে লাগলো। সে কি বিকট বিভৎস হুঙ্কার, তাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই ভীষণ মুহুর্মুহু হুঙ্কারে যেন জগৎ চরাচর কেঁপে কেঁপে উঠল, যেন বিশ্বগ্রাসী খিদে ছটফট করতে করতে বহুদিনের উপসী কোনো এক অতিকায় দানব হিংস্র বিষাক্ত চিৎকারের পর চিৎকার করতে করতে হঠাৎ আবার স্তব্ধ হয়ে গেল। তিনজনেই খানিকক্ষণ স্তম্ভিত ও বোবার মতো দাঁড়িয়ে রইল। সবার আগে কথা বলে উঠল জয়ন্ত। কাঁপা কাঁপা গলায় সে বলল, এ কোন প্রাণীর গর্জন বিমলবাবু? হ্যাঁ,
40-50টা সিংহ যে একসঙ্গে এত জোরে গর্জন করতে পারে না। এরকম ভয়ঙ্কর গর্জন করার শক্তি পৃথিবীর কোনো জীবের আছে? আমি কিন্তু আন্দাজ করতে পারছি এই গর্জনটা কোত্থেকে আসছে। মনে হচ্ছে যেন আমাদের খুব কাছেই সে আছে, অথচ ওই পাঁচিল ঘেরা জায়গার মধ্যে চাঁদের আলোয় কোনো জীবের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু 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 পূর্ব দিকে খানিক দূরে তাকিয়ে দেখুন, দেখুন দেখুন, চাঁদের আলো পড়ে জলের মতো কি যেন একটা চকচক করছে না? বিমল খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ জয়ন্তবাবু, ওখানে একটা জলাশয়ের মতো কিছু আছে বলেই মনে হচ্ছে। একটু এগিয়ে দেখবো নাকি? বিমল খপ করে কুমারের হাত চেপে ধরে বলল, খবরদার কুমার, ওদিকে যাবার নামও করো না। কেন? ওদিকে তো কেউ নেই। হ্যাঁ, এখন কাউকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু সব দিক আগে ভালো করে বুঝে শুনে না নিয়ে ওদিকে যাওয়া ঠিক হবে না। প্রথমে ধরো, রীতিমতো মাঠের মতো এমন একটা জায়গা অকারণে কেউ এত উঁচু পাথরের পাঁচিল দিয়ে ঘিরে রাখে না। এর কারণ কি? দ্বিতীয়ত, পাঁচিলের ওই দরজা পুরো লোহা দিয়ে তৈরি কেন? এই অকিঞ্চিতকর জায়গায় এমন কি বিভীষিকা আছে যাকে ধরে রাখার জন্য অমন মজবুত দরজার প্রয়োজন হয়? তৃতীয়ত, পাঁচিল ঘেরা এতখানি জায়গার দ্রষ্টব্য আর কিছুই নেই, না গাছপালা, না ঘরবাড়ি, না জীবনের চিহ্ন। আছে কেবল ওই একটা জলাশয়। কেন ওখানে জলাশয় খোঁড়া হয়েছে? ওর ভেতরে কি আছে? আমাদের খুব কাছে যে জানোয়ারটা বিষম গর্জন করলো, কে বলতে পারে সে ওই জলাশয়ে বাস করে কিনা? হয়তো সে উভচর, জলে স্থলে তার অবাধ গতি। ওদিকে যাওয়া নিরাপদ নয় কুমার, ওদিকে যাওয়া নিরাপদ নয়। তাহলে কি ওই দানবের খোরাক হওয়ার জন্যই আমাদের এখানে তাড়িয়ে নিয়ে আসা হয়েছে? আমারও তো তাই বিশ্বাস। তবে এখন উপায়? আমাদের এখন একমাত্র ভরসা আমাদের অটোমেটিক বন্দুক। কিন্তু এই বন্দুক তিনটেও যে আমাদের প্রাণ রক্ষা করতে পারবে, এই কথাটাও একেবারে নিশ্চিত হয়ে বলতে পারছি না। চম্পাদ্বীপে আমরা এমন সব জীব সচক্ষে দেখেছি যাদের কাছে বন্দুকও হচ্ছে খেলনা। জয়ন্ত কিছু না বলে প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর প্রাচীরের গায়ে হাত বুলিয়ে বলল, দেখছি পাঁচিলের গা পিচ্ছিল নয়, রীতিমতো এবড়ো খেবড়ো। এটা কিন্তু ভালো লক্ষণ। পাঁচিলের গা অসমতল হলে আমাদের কি সুবিধা হতো জয়ন্তবাবু? কেন এরকম বলছেন জয়ন্তবাবু? জয়ন্ত সে কথার জবাব না দিয়ে বলল, বিমলবাবু, যদি এক গাছা 40-50 লম্বা দড়ি পেতাম, তাহলে আর আমাদের কোনো ভাবনাই ছিল না। দড়ি? দড়ি নিয়ে কি করবেন? দড়ি তো আমার কাছেই আছে। বুঝলেন জয়ন্তবাবু, আমি আর কুমার হচ্ছে 1 নম্বরের ভবঘুরে। রাস্তায় বেরিয়ে পড়লেই সবকিছুর জন্য সর্বদা প্রস্তুত থাকি। আমাদের দুজনের পাশে ঝুলছে এই যে দুটো ছোট ব্যাগ, এর মধ্যে আছে দস্তুর মতো সংসারের এক একটি ক্ষুদ্র সংস্করণ। আমার হাতে আছে 60 হাত ম্যানিলা দড়ি। জানেন তো, দেখতে সরু হলেও ম্যানিলা দড়ি দিয়ে সিংহকেও বেঁধে রাখা যায়। অতি উত্তম। আর একটা হাতুড়ি আর এক গাছা হুক চাই। ওই দুটো জিনিসও আছে কুমারের ব্যাগে। চমৎকার। তাহলে আসুন আমার সঙ্গে। আমি চাই 4 পাঁচিলের একটা কোণ বেছে নিতে, যাতে সেখানে গেলে হাত বাড়িয়ে দুদিকে দেওয়াল পাওয়া যাবে। জয়ন্ত পায়ে পায়ে এগোলো। কিছুই বুঝতে না পেরে বিমল আর কুমারও তার পেছন পেছন চলল। প্রাচীরের পূর্ব উত্তর কোণে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত বলল, এইবারে দড়ি, হুক আর হাতুড়ি নিয়ে আমি পাঁচিলের ওপরে উঠব। তারপর সেখানে দুখানা পাথরের জোড়ের মুখে হুক বসিয়ে তার সঙ্গে দড়ি বেঁধে নিচে ঝুলিয়ে দেবো। তারপর আপনারা দুজনেও একে একে দড়ি ধরে ওপরে গিয়ে উঠবেন। তারপর সেই দড়ি বেয়েই পাঁচিলের ওপারে পৃথিবীর মাটিতে নামতে বেশিক্ষণ সময় লাগবে না। বাহ, সবই তো জলের মতো পরিষ্কার। কিন্তু জয়ন্তবাবু, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? অর্থাৎ পাঁচিলের ওপরে গিয়ে চড়বে কে? আপনি, আমি, না কুমার? দুঃখের বিষয়, আমরা কেউই টিকটিকির মূর্তি ধারণ করতে পারি না। বিমলবাবু, আমি ঠাট্টা বা আকাশকুসুম কল্পনা করে অসম্ভব কিছু বলছি না। কিছুকাল আগে নিউ ইয়র্ক টাইমসে আমি জেল থেকে পালানোর একটা আশ্চর্য খবর পড়েছিলাম। কাল্পনিক নয়, একেবারে সত্যি ঘটনা। আমেরিকার এক কুখ্যাত খুনে ডাকাতকে সেখানকার সবচেয়ে সুরক্ষিত জেলখানায় বন্দি করে রাখা হয়। সেই জেল ভেঙে কোনোদিন কোনো বন্দি পালাতে পারিনি, কারণ তার চারদিকে ছিল অত্যন্ত উঁচু পাঁচিল। কিন্তু ওই ডাকাতটা এক অদ্ভুত উপায়ে সেই পাঁচিলও পেরিয়ে গিয়েছিল। উপায়টা যে কি সেটা মুখে বললে আপনারা অসম্ভব বলেই মনে করবেন। আর খবরটা প্রথমে পড়ে আমিও অসম্ভব বলেই ভেবেছিলাম। কিন্তু কিছুদিন ধরে অভ্যেস করার পর দেখলাম দুঃসাধ্য হলেও অসাধ্য কিছুই নয়। তবে সাধারণ মানুষের পক্ষে এই উপায়টা একটু অসম্ভব বলে মনে হতে পারে, কারণ
এতে যেমন হাত পায়ের কৌশল লাগে, তেমনই লাগে অসাধারণ দেহের শক্তিও। জয়ন্তবাবু, শিগগিরই বলুন সেই উপায়টা কি। মুখে বলার চেয়ে করে দেখালেই ভালো করে বুঝতে পারবেন। এই বলেই সে দুদিকের প্রাচীর যেখানে গিয়ে মিলিত হচ্ছে সেই কোণে গিয়ে দাঁড়ালো। তারপর বিমল আর কুমার যে অবাক করা কাণ্ডটি নিজের চোখে দেখল, সেটা তারা কোনোদিনই সম্ভব বলে ভাবেনি। জয়ন্ত কোণে গিয়ে দুদিকের প্রাচীরে দু হাত ও দু পা রেখে কেবল হাত ও পায়ের ওপর প্রবল চাপ দিয়ে অনায়াসে ওপর দিকে উঠে যেতে লাগলো। বিপুল বিস্ময়ে, নির্বাক ও রুদ্ধশ্বাসে বিমল আর কুমার বিস্ফারিত চোখে ওপরের দিকে তাকিয়ে রইল। জয়ন্ত যখন প্রাচীরের ওপর পৌঁছল, বিমল উচ্ছ্বসিত গলায় তারিফ করে বলল, সাধু জয়ন্তবাবু, সাধু। আর ঠিক সেই সময় চারদিক কাঁপিয়ে সেই অজ্ঞাত জানোয়ারের ভীষণ হুঙ্কার শোনা গেল। সে যেন সমস্ত জীব জগতের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ। সে যেন বিরাট বিশ্বের বিরুদ্ধে স্পর্ধিত যুদ্ধ ঘোষণা। জয়ন্ত তখন প্রাচীরের ওপর উঠে হাঁপ নিচ্ছিল, কিন্তু সেই ভয়ানক চিৎকারে চমকে উঠে সে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি দু হাতে প্রাচীর চেপে ধরে সরোবরের দিকে তাকিয়ে দেখল। হ্যাঁ, বিমলের অনুমানই ঠিক। একটু আগে যারা আজগুবি হাসি হাসছিল তারা দেখা দেয়নি ঠিকই, কিন্তু এখন যে হুঙ্কারের ওপর হুঙ্কার ছাড়ছে সে আর অদৃশ্য হয়ে নেই। চাঁদ তখন পশ্চিম আকাশে এবং পশ্চিম দিকের উঁচু প্রাচীরের কালো ছায়া এসে সরোবরের মাঝামাঝি পর্যন্ত অন্ধকার করে ফেলেছে। সেই অন্ধকারের ভেতর থেকে অন্ধকারেরই একটা জীবন্ত অংশের মতো এক কিম্ভূত কিমাকার বিশাল মূর্তির খানিকটা আত্মপ্রকাশ করে বেরিয়ে পড়েছে। দূর থেকে অবশ্য স্পষ্ট বোঝা গেল না, কিন্তু তার প্রকাণ্ড দেহটা সরোবরের জ্যোৎস্নার উজ্জ্বল অংশের ওপর পড়ে আরো প্রকাণ্ড হয়ে উঠতে লাগলো। তবে কি সে তাদের দেখতে পেয়েছে? সে কি জল ছেড়ে ডাঙায় ওঠার জন্য এগিয়ে আসছে? জয়ন্ত অত্যন্ত ব্যস্ত হয়ে প্রাচীরের পাথরের ফাঁকে হুক বসিয়ে ঠকাঠক হাতুড়ির ঘা মারতে লাগলো। নিচ থেকে বিমল অধীর গলায় চিৎকার করে বলল, ও আমাদের দেখতে পেয়েছে। জয়ন্তবাবু, দড়ি দড়ি দিন। কুমার পেছনে ফিরে সচকিত হয়ে দেখল প্রায় ৮০ ফুট লম্বা ও ৩৫-৪০ ফুট উঁচু একটা বিরাট কালো দেহ মূর্তিমান দুঃস্বপ্নের মতো সরোবরের তীরে উঠে বসে সশব্দে গা ঝাড়া দিচ্ছে। ওপর থেকে ছপাং করে একগাছা দড়ি নিচে এসে পড়ল। কুমার ত্রস্ত গলায় বলল, লাউজুর ভক্তরা কি একেই ড্রাগন বলে ডাকে? বিমল দড়ি চেপে ধরে বলল, চুলোয় যাক লাউজুর ভক্তরা, এখন নিজের প্রাণ বাঁচাও। তাড়াতাড়ি আমার সঙ্গে দড়ি ধরে উপরে উঠে এসো, তাড়াতাড়ি। ওরা একে একে প্রাচীরের ওপারে মাটির ওপর গিয়ে নেমে আড়ষ্টভাবে শুনল ওধার থেকে ঘন ঘন মহাক্রুদ্ধ সেই দানবের হতাশ হুঙ্কার। সে নিশ্চয়ই এখন চারদিকে তার মুখের গ্রাস খুঁজে বেড়াচ্ছে, কেননা তার বিপুল দেহের বিষম দাপাদাপির চোটে প্রাচীরের এপাশের মাটিও থরথর করে কেঁপে উঠছে। কুমার কপালের ঘাম মুছতে মুছতে বলল, বাবারে, দানবটা আর ১ মিনিট আগে আমাদের দেখতে পেলে আমরা আর বাঁচতাম না। এখন আমাদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। ডাইনে বাঁয়ে সামনের দিকে চেয়ে দেখো। সর্বনাশ! আবার সেই অপার্থিব দৃশ্য। ওরা প্রান্তরের মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেই প্রান্তরের যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে পড়ে কলের পুতুলের মতো দলে দলে মানুষের মূর্তি অর্ধচন্দ্রাকারে ওদের দিকেই এগিয়ে আসছে। নীরব, নিঃশব্দ ও নিষ্ঠুর তাদের চোখ মুখের ভঙ্গি। পেছনে প্রাচীর এবং সামনে ও দুপাশে এই অমানুষিক মানুষের দল। এবারে আর পালানোর কোনো পথই খোলা নেই। জয়ন্ত অবসন্নের মতো বসে পড়ে বলল, আর কোনো চেষ্টা করা বৃথা।
সেই ভয়ানক অর্ধচন্দ্রাকার ব্যূহ এমন ভাবে 3 দিক দিয়ে এগিয়ে আসছে যে পালিয়ে যাওয়ার কোনো রাস্তাই আর খোলা রইল না। যারা এগিয়ে আসছে তাদের দিকে তাকালেও বুক ছ্যাঁত ছ্যাঁত করে। তারা মানুষ না অমানুষ, যেন দলে দলে কবরের মরা হঠাৎ কোনো মোহিনী মন্ত্রে চলার ক্ষমতা পেয়েছে। এবং এবারেও সবাই লক্ষ্য করল যে কেবল 2 পা ছাড়া তাদের প্রত্যেকেরই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক যেন মৃত্যুর মতো আড়ষ্ট হয়ে আছে। অর্ধচন্দ্রাকার সেই ব্যূহের 2 প্রান্ত বিমলদের পেছনের প্রাচীরের দুদিকে সংলগ্ন করে মাঝে একটুখানি ফাঁকা হয়ে দাঁড়ালো। আর সেই ফাঁকা জায়গায় অবাক ও অভিভূত হয়ে দাঁড়িয়ে রইল ওরা 3 জন। কুমার মরিয়া হয়ে চিৎকার করে বলল, কপালে যা আছে বুঝতেই পারছি, কিন্তু আমি পোকার মতো ওদের পায়ের তলায় পড়ে প্রাণ দিতে রাজি নই বিমল। যতক্ষণ শক্তি আছে ততক্ষণ লড়াই করব। বন্দুক ছোড়ো বিমল, বন্দুক ছোড়ো। কুমারের কথা শেষ হতে না হতেই আবারও সেই অট্টহাসির উচ্ছ্বাস শোনা গেল। সঙ্গে সঙ্গে প্রাচীরের ওপার থেকেও ভীষণ হুঙ্কার দিয়ে উঠল সেই শিকার বঞ্চিত হতাশ জানোয়ারটা। সেই সমান ভয়ঙ্কর হাসি ও গর্জনের প্রচণ্ডতায় চারদিক বিষাক্ত হয়ে উঠল। ওই দানবটা না হয় পেটের জ্বালায় অতিষ্ঠ হয়ে চেঁচাচ্ছে, কিন্তু এই মূর্তিমান প্রেতগুলো এত হাসে কেন? বিমল বলল, জাহাজের সঙ্গে সঙ্গে সমুদ্রে যে মূর্তিটা ভেসে আসছিল তাকে দেখতে ঠিক এদেরই মতো। সেও হয়তো এই দলেই আছে। কুমার বন্দুক তুলে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ কি ভেবে বন্দুক নামিয়ে বলল, বিমল, বিমল, একটা কথা মনে হচ্ছে। কি? লাউজুর মূর্তিটা আমার সঙ্গেই আছে, জানো তো? তাও সাধুরা বলেন সেই মন্ত্রপুত মূর্তিকে সঙ্গে নিয়ে এলে নাকি এই দ্বীপে আসা যায় না। ঠিক বলেছ কুমার, এতক্ষণ আমি তো ও কথা ভুলেই গিয়েছিলাম। ওই মূর্তির লোভেই কলকাতায় মানুষের পর মানুষ খুন হয়েছে। তারা তো মহিমা কিসের এবার হয়তো বুঝতে পারা যাবে। একবার মূর্তিটা বের করো তো, দেখি সেটা দেখে এই ভূতগুলো কি করে। কুমার তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে জেড পাথরে গড়া লাউজুর সেই অর্ধতপ্ত অর্ধ শীতল মূর্তিটা বের করে ডান হাতে নিয়ে এমন ভাবে তাকে মাথার উপর তুলে ধরল যে সকলেই তাকে স্পষ্ট দেখতে পেল। এর ফল হল কল্পনাতীত। মুহূর্তের মধ্যে সেই বিকট অট্টহাসি থেমে গেল এবং আচমকা যেন কোনো অদৃশ্য বৈদ্যুতিক শক্তির ধাক্কা খেয়ে সেই শত শত আড়ষ্ট মূর্তি অত্যন্ত তাড়াতাড়ি পিছিয়ে যেতে যেতে ছত্রভঙ্গ হয়ে নানা দিকে ছড়িয়ে পড়তে লাগল। জয়ন্ত, বিমল ও কুমার 3 জনেই অত্যন্ত অবাক হয়ে একবার ওর মুখের দিকে এবং একবার সেই পালিয়ে যেতে থাকা বিভৎস মূর্তিগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। অবশেষে হাঁপ ছেড়ে জয়ন্ত বলল, এতটুকু মূর্তির যে এত গুণ, এ কথা বিশ্বাস করতেও প্রবৃত্তি হচ্ছে না। এতক্ষণে বোঝা গেল এই দ্বীপে এই পবিত্র মূর্তি আমাদের রক্ষা কবচ। ওকে সঙ্গে নিয়ে আমরা যেখানে খুশি যেতে পারি। না বিমলবাবু, না। এই সৃষ্টি ছাড়া দ্বীপ আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। এখানে পদে পদে যত সব অস্বাভাবিক বিপদের সম্ভাবনা। এরপর হয়তো লাউজুর মূর্তিও আমাদের আর রক্ষা করতে পারবে না। আমি এক্ষুনি নদীর ধারে আমাদের নৌকোর কাছে যেতে চাই। এখানে আর এক মুহূর্তও নয়। আমিও একমত। আবার যদি কখনো এখানে আসি দলবল নিয়েই আসবো। কিন্তু নদী কোন দিকে? নিশ্চয়ই পশ্চিম দিকে। ওই দেখো, চাঁদের আলো নিভে গিয়ে পূর্ব দিক ক্রমশ ফর্সা হচ্ছে। সমুজ্জ্বল স্বপ্নের মতো স্নিগ্ধতার মধ্যে দেখা গেল প্রান্তরের মাঝে মাঝে তাল জাতীয় কিছু গাছ এবং ছোট ছোট বন। এতক্ষণ যারা এসে এখানে বিভীষিকা সৃষ্টি করছিল সেই অপার্থিব মূর্তিগুলো এখন আর নেই। বিমল চারদিকে চোখ বুলিয়ে বলল, আর বোধহয় ওরা আমাদের ভয় দেখাতে আসবে না। চলো কুমার, চলুন জয়ন্তবাবু, আমরা ওই বনের দিকে যাই। খুব সম্ভব ওই বনের পরেই নদী পাবো। ওরা বন লক্ষ্য করে এগোলো এবং চলতে চলতে বারবার শুনতে লাগলো সেই অজানা অতিকায় জানোয়ারটা তখনও আকাশ কাঁপিয়ে দারুণ রাগে ক্রমাগত চিৎকার করছে।
প্রায় সিকি মাইল রাস্তা যাওয়ার পরে বনের কাছে এসে ওরা শুনতে পেল গাছে গাছে ভোরের পাখিরা জেগে উঠে নতুন দিনের জয়গীতি গাইছে। অবশেষে অন্ধকার কোথায় কোন দুঃস্বপ্ন লোকের অন্তঃপুরে পালিয়েছে। সেই দানবের চিৎকারও বন্ধ হয়ে গেল। হয়তো রাত্রির জীব সে, সূর্যালোক তার চোখের বালি। বাতাসও যেন এতক্ষণ পরে তার স্বাভাবিক স্নিগ্ধ স্পর্শ নিয়ে ফিরে এলো। বনে বনে সবুজ গাছের পাতায় পাতায় আনন্দের বিচিত্র শিহরণ জেগে উঠল। জয়ন্ত বলল, এই তো আমার চিরপরিচিত পৃথিবী। এই প্রকৃতির আলো ছায়ার মিলন লীলায়, এর শব্দ গন্ধ স্পর্শের মাধুর্যকে, এর ফুল ফোটানো শ্যামলতাকে সঙ্গে নিয়েই আমি এদেরই মাঝে বাঁচতে চাই। কালকের মতো যুক্তিহীন আজগুবি রাত আর যেন কখনো আমার জীবনে না আসে। এই রাতের কাহিনী কাউকে বললে সে আমাকে পাগল ভাবতে বাধ্য। ঠিক সেই সময় কি এক অভাবনীয় ভাবে সকলের মন অভিভূত হয়ে গেল। প্রথমে সবিস্ময়ে এর কারণ বোঝার চেষ্টা করেও কেউ কিছুই বুঝতে পারল না। তারপরেই কুমার বলল, এ কি বিমল? হে বাবা, এ ভূমিকম্প হচ্ছে নাকি? চারদিকে একবার তাকিয়ে দেখে বিমল বলল, এ তো ঠিক ভূমিকম্পের মতো মনে হচ্ছে না কুমার। মনে হচ্ছে আমরা যেন টলমলে জলে নৌকোর উপরে রয়েছি। কি আশ্চর্য ব্যাপার। জয়ন্ত বলল, দেখুন ওইদিকে তাকিয়ে দেখুন। ওই যে মাঠ দিয়ে আমরা এসেছি সেখানে হঠাৎ একটা নদীর সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এও কি সম্ভব? অন্যদিকে তাকিয়ে কুমার বলল, ওদিকেও যে একই ব্যাপার। আমরা যে জমির উপরে দাঁড়িয়ে আছি তার দুদিকেই নদীর সৃষ্টি হয়েছে। দুহাত দিয়ে চোখ কচলে চমকে উঠে বিমল বলল, এ তো দৃষ্টিভ্রম নয় কুমার, দৃষ্টিভ্রম নয়। আমাদের সামনের দিকেও কিছুটা তফাতে তাকিয়ে দেখো, ওখানেও জল। পেছন দিকে বন ভেদ করে দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত ওদিকেও জল আছে। কারণ এটা বেশ বুঝতে পারছি, আমরা এখন একটা দ্বীপের মতো জমির ওপরে দাঁড়িয়ে আছি, যেটা ঠিক নৌকোর মতোই ভেসে চলেছে। না না, এইবার আমি হার মানলাম। দ্বীপ হয়ে গেল নৌকো। এটাকে কি বলবো, ভাসমান দ্বীপ। সত্যি, জলের ওপর দূরের বন জঙ্গল দেখতে দেখতে পেছনে সরে যাচ্ছে, যেমন রেলগাড়ির ভেতরে বা নৌকো জাহাজের উপরে গিয়ে বসলে সরে যেতে দেখা যায়। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বিমলবাবু, এখন আমরা কি করব? এই চলমান দ্বীপ আমাদের নিয়ে হয়তো নিরুদ্দেশের পথে যাত্রা করতে চায়। আমাদের এখন কি করা উচিত? আমি বলি কি, এখন আমাদের উচিত জলে ঝাঁপ দেওয়া। কিন্তু সঙ্গে সঙ্গে যদি তরল জল আবার কঠিন মৃত্তিকায় পরিণত হয়, তাহলেও আমি আর অবাক হব না। এবার হয়তো জলের ভেতরে দলে দলে জ্যান্ত মরা দেখা দিতে পারে। এই কথায় শিউরে উঠে কুমার ব্যাগে হাত দিয়ে অনুভব করে দেখে নিল লাউজুর মূর্তিটা যথাস্থানে আছে কিনা। তারপর এগিয়ে ধারে গিয়ে ওরা দেখল দ্বীপ তখনও ছুটে চলেছে রীতিমতো জোরে, এবং নিচে উচ্ছল জলস্রোত কলকল করে বয়ে চলেছে। নদী তখন চওড়া হয়ে উঠেছে এবং খণ্ডদ্বীপের দুই তীরই অনেকটা দূরে সরে গেছে। জয়ন্ত আবার বলল, এখন উপায় কি বিমলবাবু? আমরা কি করব? এখানে জল স্থল দুই দারুণ বিপজ্জনক। বাকি রইল শূন্য পথ। কিন্তু আমাদের তো ডানা নেই। আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। হয়তো অমৃত দ্বীপের বাসিন্দারা আমাদের মতো অনাহুত অতিথিদের বাইরের সমুদ্রে তাড়িয়ে দিতে চায়। জয়ন্ত আশান্বিত হয়ে বলল, তাহলে তো সেটা আমাদের পক্ষে সাপে বরই হবে। নদীর মুখেই তো আমাদের জাহাজ রয়েছে। কিন্তু জাহাজ শুদ্ধ লোক আমাদের এই অভাবনীয় দ্বীপ নৌকা দেখে কি মনে করবে, সেটা ভেবে তো এখন থেকেই আমার খুব হাসি পাচ্ছে। বিমলের কথা শেষ হতে না হতেই আর একটা নতুন গলায় হাসির আওয়াজ শোনা গেল, দস্তুর মতো কৌতুক হাসি। সকলে পেছনে ফিরে অবাক হয়ে দেখল একটু দূরে বনের সামনে গাছতলায় আবার এক অমানুষিক মূর্তি বসে আছে। কিন্তু এবারে তার মুখ আর ভাবলেশহীন নয়, কৌতুক হাসিতে পরিপূর্ণ। এই মূর্তি আবার কোথা থেকে এলো? যেখান থেকে আসুক, এর চোখ মুখে আগের সেই বিভীষিকার চিহ্ন নেই। এ হয়তো আমাদের ভয় দেখাতে আসেনি।
তখন সেই মূর্তি পরিষ্কার ইংরেজি ভাষায় বলল, কে তোমরা? ইংরেজদের মতো পোশাক পরেছ, কিন্তু তোমরা তো ইংরেজ নও। বিমল দুপা এগিয়ে গিয়ে বলল, আমরা ভারতীয়। ঋষি বুদ্ধদেবের দেশ থেকে তোমরা প্রভু লাউসুর দেশে এসেছো কেন? তোমরা কি জানো না এই দেশ পৃথিবীর স্বর্গ? এখানে থাকে আমার মতো অমরেরা, জলে স্থলে শূন্যে যাদের অবাধ গতি। এখানে নশ্বর মানুষের প্রবেশ নিষিদ্ধ। অমর হওয়ার জন্য আমার মনে একটুও লোভ নেই। মূর্খ, আমাদের দেহের মর্যাদা তোমরা বুঝবে না। দেহ তো একটা তুচ্ছ খোলস মাত্র। মানুষ বলতে আসলে বোঝায় মানুষের মনকে। কেবল নামমাত্রই আমাদের দেহ রয়েছে, কিন্তু আমরা কেবল মনের সাধনা করি। আমাদের আড়ষ্ট দেহে আমাদের মনই একমাত্র কর্মশীল। কিন্তু ওসব কথা থাক। কে তোমরা? এখানে কেন এসেছো? সিএন হতে? না, তোমাদের দেখার পর আর অমর হওয়ার স্বাদ আমার নেই। আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াতে? এটা নশ্বর মানুষের বেড়ানোর জায়গা নয়। জানো, তোমাদের মতো আরো কত কৌতূহলী মানুষ এখানে বেড়াতে এসে আমাদের হাতে মারা গিয়েছে। সেটা তোমাদের অভ্যর্থনার পদ্ধতি দেখেই বুঝতে পেরেছি। কেবল আমাদের মারতে পারোনি, কারণ সেই শক্তি তোমাদের নেই। মূর্খ, তোমাদের এই মুহূর্তেই বধ করতে পারি। কেবল তোমাদের সাথে প্রভু লাউজুর পবিত্র মূর্তি আছে বলেই এখনো তোমরা বেঁচে আছো। ওই মূর্তি তোমরা পেলে কোথায়? সে খবর তোমাকে দেব না। তোমরা কি তাও ধর্মে দীক্ষা নিয়েছ? না, তবে সাধক বলে লাউজুকে আমরা শ্রদ্ধা করি। কেবল মুখে শ্রদ্ধা ব্যর্থ। তোমাদের মন অপবিত্র। প্রভু লাউজুর মূর্তির মহিমায় এ যাত্রা তোমাদের প্রাণ রক্ষা হলো বটে, কিন্তু আর এখানে তোমাদের ঠাঁই নেই। তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে তোমরা চলে যাও। খুব লম্বা হুকুম তো দিলে। এই জ্যান্ত মরার মুল্লুক থেকে চলেই তো যেতে চাই, কিন্তু যাই কেমন করে? কেন? আগে ছিলাম মাঠে, তারপর মাঠ পরিণত হলো জলে ঘেরা দ্বীপে, তারপর দ্বীপ পরিণত হলো আশ্চর্য নৌকাতে। খুব মজার ম্যাজিক দেখিয়ে আরব্য উপন্যাসকেও তো লজ্জা দিলে। এখন দয়া করে দ্বীপ নৌকোকে আবার ডাঙার সাথে জুড়ে দাও দেখি, আমরাও ঘরের ছেলে ঘরে ফিরে যাই। তোমাদের সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলাম। দ্বীপের পূর্ব দিকে তাকিয়ে দেখো। সকলে বিপুল বিস্ময়ে ফিরে দেখল ইতিমধ্যে কখন যে দ্বীপের পূর্ব দিক আবার মাঠের সঙ্গে জুড়ে এক হয়ে গিয়েছে তারা কেউ জানতেও পারেনি। পায়ের তলায় আর টলমলও করছে না। এতক্ষণ পরে বিমল শ্রদ্ধাপূর্ণ গলায় বলল, তোমাকে শত শত ধন্যবাদ। এখান থেকে সোজা পশ্চিমে গেলেই দেখবে নদীর ধারে তোমাদের নৌকো বাঁধা আছে। এখন যাও। পরের মুহূর্তেই আবার এক অদ্ভুত দৃশ্য। সেই উপবিষ্ট মূর্তি আচমকা কোনো অবলম্বন ছাড়াই শূন্যে উঠে গেল। তারপর ধনুক ছোঁড়া তীরের মতো বেগে বনের ওপর দিয়ে কোথায় চোখের আড়ালে মিলিয়ে গেল। কুমার হতভম্বের মতো বলল, এ কি দেখলাম? আমি কিন্তু এই শেষ ম্যাজিকটা দেখে আশ্চর্য বোধ করছি না। বিমলবাবু, তাহলে আপনার কাছে আশ্চর্য বলে কিছুই নেই? জয়ন্তবাবু, আপনি কি সেই অদ্ভুত ইংরেজের কথা শোনেননি? টলস্টয়, থ্যাকরের সঙ্গে আরো অনেক বিশ্ববিখ্যাত লোক সচক্ষে যার বর্ণনা করে গেছেন। তিনি সাধকও নন, কোনো জাদুকরও নন, আমাদের মতন সাধারণ মানুষ, কিন্তু তার দেহ শূন্যে উঠে এক জানলা দিয়ে শূন্য পথেই আবার ঘরের ভেতরে ফিরে আসতো। দোহাই মশাই, দোহাই, আর নতুন নতুন দৃষ্টান্ত দিয়ে অসম্ভবের স্বাভাবিক ব্যাখ্যা করবেন না। আপনাদের অ্যাডভেঞ্চার আমার ধারণার বাইরে। এখানকার মাটিতে আর 5 মিনিট দাঁড়ালেও আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে। মাঠ আবার দ্বীপ হওয়ার আগেই নৌকোর কাছে চলুন। সকলে পশ্চিম দিকে এগিয়ে গেল। পূব আকাশের রংমহলে তখন প্রবেশ করেছে
নবীন সূর্য। নদীর জল যেন গলানো সোনার ধারা। নৌকো যথাস্থানেই বাঁধা রয়েছে। অমৃত দ্বীপের আরো কত শত রহস্য অমৃত দ্বীপের ভেতরেই রেখে তারা নৌকোর বাঁধন খুলে দিল। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট। ওকে, সেটা এখনই করে নেবো। ওকে, ঠিক আছে, দেখছি আমি। এক সেকেন্ড। চোখে দূরবীন লাগিয়ে জয়ন্ত যা দেখল তা ভয়াবহই বটে। বোম্বেটেদের জাহাজের অনেক পেছনে বহু দূরে আকাশ আর সমুদ্রের চেহারা একেবারেই পাল্টে গিয়েছে। নিচে বিপুলভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে প্রচণ্ড উন্মত্ত পর্বত প্রমাণ তরঙ্গের উপর তরঙ্গ। তারা লাফিয়ে একবার ওপরে উঠছে, আবার নামছে এবং ঘুরপাক খেতে খেতে ফেনায় ফেনায় সেখানকার নীলিমাকে যেন উল্কার মতো তীব্র গতিতে খণ্ড খণ্ড করে দিয়ে এগিয়ে আসছে। বেশ বোঝা যায় সেখানে জেগে উঠেছে সর্বধ্বংসী আকস্মিক ঝঞ্ঝা বায়ু। দিকে দিকে বাঁধনহারা নিকষ কালো মেঘের জটা ঠিকরে পড়ছে এবং তার ঘন ঘন পদাঘাতে লণ্ডভণ্ড হয়ে উথলে উঠছে এই মহাসমুদ্র। কাট।